তৈরি থাকো, একটু পরে কাজে আসবেন বিয়ে পড়াতে। মিথিলা ঘাড় হেলালো। ইঞ্চিখানেক অনুচিন্তন কমল না তবে। ওনারা বেরিয়ে গেলেন। ক্ষণিকের জন্য মিথিলা স্থির রইলেও নুহা শান্ত থাকতে পারল না। তার ভেতরটা উত্তেজনায় ছটফটায়। পুষ্পিতা নিচে না উপরে, আশেপাশে আছে না নেই, এসব ভেবেও সময় নষ্ট করল না। ওকে খুঁজতে হন্যে কদমে ঝটপট ঘর ছাড়ল। বৈশাখ শুরু হতে না হতেই শুরু তার অল্প স্বল্প দাপট। সারাদিন সারা সন্ধ্যা আবহাওয়া ভালো গেলেও 9টার পর থেকে বাতাসের বেগ বেড়েছে। গাছপালা একটার উপর আরেকটা বাড়ি খাচ্ছে ক্রমে। ঝড় ছোটার সম্ভাবনা জোরালো। পুষ্পিতার পিঠ দেয়ালে, পা দুটো বন্দি দশায় সম্মুখে লম্বা করে ছড়ানো। মাথাটা কাত হয়ে হেলে পড়েছে একদিক, হস্তযুগলেও শক্ত রশির প্যাচ। পুরো মুখমণ্ডল আবৃত তখনও। বড় অবহেলায় তাকে রেখে যাওয়া হয়েছে এখানে। এই ঘর যতটা শব্দহীন, পাশের ঘরে ততটাই প্রমোদী পরিবেশ। মেঝেতে পাটি বিছিয়ে তাস খেলায় মেতেছে 5জন সসৈন্য যুবক। প্রত্যেকের আঙ্গুলে সিগারেট আর পাশে ঝকঝকে বিয়ারের বোতল। খেলার ফাঁকে ঠোঁট বসছে ওতে। জায়গাটা ঢাকার মূল শহর থেকে অনেক দূরে, বলতে গেলে একেবারে শেষ মাথায়। কোনো রকম উন্নত তবে গ্রাম্য বেশ। তীব্রদের গাড়ি একটানে এসে ভিড়েছে হেথায়। বাড়িটা মুশফিকদের, একতলা সম্পূর্ণ, বাকিটা ফাউন্ডেশন করা। কাজ শুরু হবে আবার আগামী মাস হতে। একমাত্র পাহারাদার হিসেবে দারোয়ান লোকটি থাকেন। পরিকল্পনা চমৎকার রূপে বাস্তবায়নের আশায় তীব্রর কাছে এই জায়গাটি নির্বাচিত হয়েছে। মুশফিক আরমান আগে ভাগে এসে সব ঠিকঠাক করে রেখেছে। দারোয়ানকে ভালো মতন কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় দেওয়া হয়েছে 2 দিনের জন্য। আপাতত বাড়ি ফাঁকা নির্জন। ওরা ব্যতীত একটা কাকপক্ষীও নেই। যেহেতু বহুদিনের প্ল্যান, তাই তাড়াহুড়ো বাঁধেনি কিছুতে। এবার শুধু নাহিদ আসার পালা। তীব্র একবার বাইরে চাইল। হাওয়া চলাচলের হুহু শব্দটা শোনা যায়। পারিপার্শ্বিক অবস্থা গা ছমছমে ভুতুরে। নাহিদ আবার ঝড়ের কবলে না পড়লে হয়। তার চিন্তার মধ্যেই মুশফিক হাই তুলল। তন্দ্রায় ঢুলছে সে। চোখের পাতা মেলে রাখা মুশকিল। সে বিদেয় নিল খেলা হতে। একটা বালিশ এনে বন্ধুদের পাশে মেঝেতে কাত হয়ে শুয়ে পড়ল পরপর। শাফিন সবার সম্মুখে একটা তাস ছুঁড়ে মারল, খুশি মনে আওড়ালো। বিট্টু, এসেছি তো অনেকক্ষণ। এতক্ষণে ওখানে নিশ্চয়ই মেয়ে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। বল। তীব্র ছোট করে বলল। হয়তো। মিরাজ মেকি দুঃখ নিয়ে বলল। বেচারা নাহিদের শ্বশুর, মেয়ে গায়েব হয়েছে টেরও পেল না। ব্যাপারখানা একটা মুরগির পেছন থেকে ডিম চুরি হয়ে যাওয়ার মতো হয়ে গেল। শাফিন সুর মেলালো। আমি তো অসহায় বরের কথা ভাবছি। সেজেগুজে বিয়ে করতে এসে দেখবে বউ নেই। ইস, কি বেইজ্জতি ব্যাটার। সশব্দে হেসে উঠল সবাই। মুশফিকের কান সজাগ। সদ্য ঘুমুলেও কথাটা শুনে হাসি চাপাতে পারেনি। ফুরফুর করে আওয়াজ বেরিয়ে এলো বাইরে। একমাত্র আরমানের মুখ চোখ গম্ভীর। অমন গোমরা থেকেই বলল। কিন্তু আমার এইসব ভালো লাগছে না, কোনো আনন্দই পেলাম না। তাকালো ওরা। মিরাজ শুধালো। কেন? কি কেন? আরে আমরা হলাম এলাকা প্রশিষ্ট শীর্ষ সন্ত্রাস বিট্টুর গ্যাং। আমরা কিনা একটা মেয়েকে চুরি করে আনলাম। ইটস হার্টিং মাই ইগো বিট্টু। চাইলে মেয়েটাকে সবার সামনে নিয়ে তুলে আনা যেত। এলাকাবাসী ভয়ে 4 গুণ হতো, সাথে আমাদের উৎসবটাও। শাফিন বলল। শালা গর্ধব, 300-400 মানুষের মধ্য দিয়ে একটা মেয়েকে তুলে আনবে তুমি? আবার তাও যে মেয়ে রাজি না এই বিয়েতে। তোর বুদ্ধিতে কাজ করলে এতক্ষণে জেলে থাকতাম। এমন মদ খেয়ে তাস খেলা বেরিয়ে যেত। মিরাজ বলল। তাছাড়া রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা আর সবার সামনে দিয়ে তুলে আনা এক না বন্ধু। এই দেশে কিছু হোক না হোক, ভিডিও একটা করলেই ভাইরাল হতে জানে। আরমান বলল। তবু চোরের মতো মেয়ে আনার কেমন কেমন লাগছে। শাফিন চেতে কিছু বলতে গেলে তীব্র থামালো। ওর দিকে ফিরে বলল। তুই হয়তো ঠিক, আমাদের সাথে ব্যাপারটা ঠিক যাচ্ছে না, কিন্তু তুই ভুলে যাচ্ছিস বিট্টু মাস্তানের গুন্ডাইনুমির ক্যারিয়ারে মেয়ে ঘটিত কোন রেকর্ড নেই। গ্যারান্টি হবেও না। নাহলে যে খোলামেলা মাস্তানি করে রাস্তাঘাটে লোকজন পেটায়, সে নিশ্চয়ই জেলে ঢোকার ভয় পায় না। আমি চাইলে 400 কেন 4000 লোকের মধ্য থেকেও মিথিলাকে উঠিয়ে আনতে পারতাম। আরমান সায় মেলালো এবার। কথাটা ঠিক। আমরা মেয়েদের সঙ্গে যেমনই ফাইজলামি করি, বিরক্ত করি না কেন, তুই নিজে এই ব্যাপারে অন্তত কখনো কিছুই করিসনি। কারণটা আগে বলেছি, নারী জাতি দুর্বল। একটা সবল পুরুষের আঘাত করে যে আনন্দ, দুটো বাজে কথা শুনিয়ে একজন শক্তিহীন নারীকে ভয় দেখানো সেই আনন্দ নেই। অন্তর এইসবের রুচি আমার আসে না। তবে সবথেকে বড় কথা হলো, আমরা যদি প্রকাশ্য মিলিকে আনতে যেতাম, পুলিশ ঝামেলা হতো নিশ্চয়ই। আর তাতে সবার আগে ফাঁসত নাহিদ। চা পোষা গরুকে শুধু শুধু বিপদে ফেলে কী লাভ হতো? একটা মেয়েকে চেয়েছি, সে
বিয়ে করার এত শখ, পুলিশ নিয়ে গেলে তো বিয়ে দূরের কথা, সংসার হতো 14 শিখের ভিতরে। সবাই মাথা ঝোঁকালো। ঠিক ঠিক। তীব্র বিয়ারে চুমুক বসায়, গলবিল পার করিয়ে ফের বলে, এইভাবে এনেছি কেউ টেরও পায়নি। আমাদের সন্দেহের বদলে সন্দেহ করবে মেয়েকে, ভাববে কোনো ছেলের সাথে পালিয়েছে। ওরা ওদিকে খুঁজবে, এদিকে নাহিদের সঙ্গে বিয়ে হবে। বাঙালি মেয়ে তো, আপত্তি যতই থাকুক, বিয়ে বাসর হলে সংসার করতে বাধ্য হবে। আর 1 বছর পর যদি 2 থেকে 3 হয়ে ফেরে, তখন মেয়ের পরিবার চাইলেও করতে পারবে কিছু। তীব্র ভ্রু নাচালো। সে থামতেই হৈ হৈ করে উঠল। ওরা উজ্জ্বল চেহারায় সমস্বরে আওড়ালো। মারহাবা, কি বুদ্ধি। তীব্র স্বল্প হাসে। সিগারেটের ক্ষীণ আগুনে ঝলসে যাওয়া তামাটে ঠোঁটে উকি দেয় প্রচ্ছন্ন চতুরতা। দরজায় খটখট আওয়াজ হলো। তখন খেলা থামিয়ে সবাই সজাগ কান তাক করলো ওদিকে। আরমান শুধালো। কে? ভেসে এলো নাহিদের ফিসফিসে কণ্ঠ। আমি দরজা খোল। মিরাজ ভ্রু নাচিয়ে বলল, এসেছে গরুটা, যাই খুলে দেই। সে উঠতে গেলে তীব্র আটকালো। দাঁড়া, ওর সাথে কাজই আছে না? মাস্ক পর সবাই। মিনিটে সেই আগের রূপে ফিরে এলো ওরা। নাকের ডগা অব্দি মাস্ক আর বড় ক্যাপ ঝোলানো মাথায়। মুশফিক উঠে বসলো। এত হুজুগের মধ্যে আজ আর ঘুম হওয়ার নয়। মিরাজ দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকলো। নাহিদ পরনে শেরওয়ানি, একেবারে ফিটফাট হয়ে এসেছে। বাইরে বাতাসের সঙ্গে অল্প বৃষ্টির ছাটে ভিজেছে গা, তবে তীব্রর করা আদেশে তার চেহারাও ব্যাপ্ত। পেছনে সাদা পাঞ্জাবি, পাজামা, টুপি পরিহিত মৌলভী সাহেব ঢুকলেন। প্রথমেই নজর বিঁধল মদের বোতল আর তাসের উপর। সবার দিকে চাইলে দেখলেন ওদের বেষ্টিত মুখমণ্ডল। বহু বছরের অভিজ্ঞ ও মাথায় খটকা জাগলো এবার। একে তো এত দূরের জায়গা, ফাঁকা শুনশান বাড়ি, তার উপর এতগুলো বলবান ছেলে একসাথে আসর মেলে বসেছে। মেয়ে কোথায়? কোনোভাবে কি তিনি সচেতন তীক্ষ্ণ চাহনি আশেপাশে বোলালেন, প্রশ্ন ছুড়লেন। পাত্রী কোথায়? আর এত রাতে বিয়ে পড়াবেন কেন? এখানে আবার জোর জবরদস্তি বিষয় নেই। সবাই কিছুটা অপ্রস্তুত চোখে চাইল তীব্রর দিকে। ব্যাটা মৌলবি ধরে ফেললে কি হবে? সব তো ফাঁস করে দেবে বাইরে গিয়ে। তীব্র স্বাভাবিক বাসা থেকে উঠে দাঁড়ালো। চোখের ইশারা দেখেই ধরাম করে দরজা আটকালো মিরাজ। ভদ্রলোক সেদিকে এক পল চেয়ে তীব্রর দিকে ফিরলেন। ওর হাতের চকচকে ছুরিটা দেখে শিরদাঁড়া সোজা হয়ে গেল অমনি। ত্রাসে আর্তনাদ করে উঠলেন। তীব্র বাহুতে টান মেরে ওনাকে ফেললো কাঠের চেয়ারটায়। হক চকালেন তিনি। ঠিকঠাক হয়ে বসলেন। টুপিটা মেঝেতে পড়ে গেছে। মিরাজ ভদ্রের ন্যায় উঠিয়ে মাথায় পরিয়ে দিল আবার। তীব্র ধারালো ছুরিটা ওনার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বলল, বিয়ে পড়াতে এসেছিস, চুপচাপ পড়াবি। এখানে কি হচ্ছে, কেন হচ্ছে, একটা প্রশ্ন করলেও তোর জিভ কেটে ঝুলিয়ে রাখবো। মৌলবি আতঙ্কে ঢোক গিললেন। জি। তীব্র ছুরির ভাঁজ করে শাফিনের দিকে ছুঁড়ে মারে। সে ক্যাচ নিয়ে পকেটে ঢোকায়। নাহিদ অধৈর্য চারিপাশে খোঁজে, তার প্রেয়সীকে জিজ্ঞাসা করে, মিথিলা কোথায়? আরমানের জবাব, বাসা করে, কিন্তু তোর হাতে কি? নাহিদ ব্যাগের দিকে দেখলো এবার। সলজ্জে জানালো, ওর জন্য কিছু কেনাকাটা করেছি। আরেকজনের দেওয়া বেনারসি পরিয়ে আমি আমার বউকে বিয়ে করবো নাকি? মিরাজ বিড়বিড় করে বলল, শখ কত, মেয়ে তো পায়েও মুছে না। স্পষ্ট বিদিষ্ট গলায় বলল। এই শালা শর্ত সামনে দেখে। নাহিদ নাক ফোলালো। তীব্রর দিক চেয়ে নালিশ জানালো। দেখেছিস এইটুকুতে তীব্র চোখ রাঙায়। নাম উচ্চারণে পরিচ্ছন্ন নিষেধাজ্ঞা মনে পড়তেই হুঁশ ফিরল নাহিদের। থামলো সেখানেই। শাফিন বলল, তোর ফুলটুসি পাশের ঘরে, যা গিয়ে হাত পা খোল। নাহিদ চোখ কপালে তুলল। মানে কি, তোরা কি আমার মিথিলাকে বেঁধে রেখেছিস নাকি? মিরাজ কটমট করে বলল, কথা বেশি বললে তোকেও বাঁধবো শালা, যা বাগ এখান থেকে। নাহিদ দাঁত পিষল ফুসলো, তবে মনে মনে। মুখে রাগ করার হিম্মত তার নেই। চোটপাটে কদমে ঢুকে গেল ভেতরে। কাজী সাহেব হকচকিত হয়ে সবকিছু দেখছেন। তীব্র বটগাছের মতন দাঁড়িয়ে তার সামনে। গা থেকে সিগারেট আর অ্যালকোহলের মিশ্র গন্ধ ছুটে ছুটে আসছে। ঠিকঠাক শ্বাসও নেওয়া যাচ্ছে না। মাথা নাড়লেন তিনি। এখানে টাকার অঙ্ক বেশি বলে রাত বিরেত ভাবেননি। লোভে পড়ে সুরসুর করে এসেছেন। কে জানতো এমন গুন্ডা আছে? এখন কি হবে? বিয়ে পড়ানোর পর সাক্ষী মোছার জন্য ওরা যদি মেরে ফেলে তাকে। খাটের উপর অবজ্ঞায় ফেলে রাখা পুষ্পিতাকে দেখে নাহিদের বক্ষবেদনা বাড়ল। ইস, কি অবস্থা তার মিথিলার। বন্ধুদের প্রতি কটমটিয়ে বলল, জল্লাদগুলো আমার মৃতকে কিভাবে বেঁধেছে, বদমাস সব, একটু মায়া দয়া নেই। ব্যাগগুলো নামিয়ে রেখে ত্রস্ত এগিয়ে এলো সে। প্রথমে ঝুঁকলো ওর পায়ের বাঁধন খুলতে। দড়িতে হাত ছোঁয়াতে যেতেই দৃষ্টি থামে, মনোযোগী হয়। কি ভেবে চোখ পিটপিট করলো নাহিদ। সূক্ষ্ম নিরীক্ষা মুহূর্তে পাল্টে এলো বিস্ময়ে। সচকিত চাইল পুষ্পিতার হাতের দিক। মস্তিষ্কে উদ্ভব হলো মস্ত ভুলের আজ। শ্বাস থামলো তার। গলা ফাটিয়ে চিৎকার ছুড়ল। বিট্টু!
এই ঘরে থাকা লোকগুলো চমকে উঠল। বাদ পড়লেন না অসহায় রূপী কাজী সাহেব। এমনিতেই শঙ্কায় নেতিয়েছিলেন এতক্ষণ। নিনাদ শুনে যেন লাফিয়ে উঠল দেহটা। ওরা মুখ দেখাদেখি করলো, তড়িৎ বেগে ছুট লাগালো পরপর। মুশফিক যেতে নিয়েও থামলো, ঘাড় বাঁকালো কাজের দিকে। লোকটা ঘাবড়ে শক্ত হয়ে গেলেন। মুশফিক এদিক ওদিক তাকায়, জানালায় টাঙানো রশিতে গামছা ঝুলতে দেখে দ্রুত নিয়ে আসে। কাজের হাত দুটো পেছনে নিয়ে পিঠের সঙ্গে বাঁধল, দৃঢ় কণ্ঠে হুঁশিয়ারি দিল, আমরা না ফেরা অব্দি এক চুলো নড়বি না। জবাবে তিনি চুপচাপ মাথা কাত করলেন। নাহিদ চিৎকারি দেয়নি, একেবারে উঠে লেপটে এসেছে দেওয়ালে। দ্রুতগামী পাগুলো একসাথে এসে থামলো। বিচলিত চাহনি নিক্ষেপ হলো ওর দিকে। নাহিদের শ্বাস প্রশ্বাসে উৎপীড়ন, অসামাল অস্বাভাবিক দৃষ্টির নিশানায় অবচেতন পুষ্পিতা। তীব্র কপালে ভাঁজ ফেলে শুধালো, কি হয়েছে? নাহিদ গতিতে আঙ্গুল উঠালো পুষ্পিতার দিকে। থেমে থেমে বেগ পুহিয়ে জানালো, এটা মিথিলা নয়, এ অন্য মেয়ে। চোখ মুখ পাল্টে গেল ওদের। শশব্যস্ত তাকালো পুষ্পিতার পানে। সাফিন চটে বলল, যা হোক, একটা বললেই হলো। তুই তো মুখই দেখিস না এখনো, না দেখে বুঝে গেছিস সেটা মিথিলা না। ইয়ার্কি মারাস? শান্ত নাহিদ জ্বলে উঠল। মিথিলাকে চিনতে আমার মুখ দেখতে হবে? এতদিনের সম্পর্ক, ওকে 10 মাইল দূর থেকে দেখলো আমি বুঝতে পারি, যেখানে সেখানে এত কাছ থেকে বুঝবো না? তীব্রর মেজাজ খারাপ হচ্ছে। এটা মিথিলা নালে কে? গরুটা মুখ না দেখে হাম্বা হাম্বা করছে। সাফিনদের তো ভুল হওয়ার কথা নয়, ওরা তো ছবি দেখেই গিয়েছিল। কিন্তু নাহিদের গুরুতর ভাবভঙ্গি আর অস্থির আচরণ ফেলে দেওয়ার মতো নয়, বিষয়টা চিন্তার। সে যথাসম্ভব ঠান্ডা গলায় শুধালো, তুই শিওর এটা তোর গার্লফ্রেন্ড না? নাহিদের প্রত্যয় সুদৃঢ়। উতলা হয়ে বলল, বিশ্বাস কর, এটা মিথিলা না। এই মেয়েটা অনেক ফর্সা। আমার মিথিলা তো শ্যামলা। তাছাড়া মিথিলার হাত পায়ের নখ এমন নয়, এতটা হ্যাংলা পাতলাও নয় ও। তীব্র তপ্ত আর চোখে সাফিনের দিকে চাইল। অমনি গুটিয়ে এলো সে, আমতা আমতা করে বলল, এমন করে দেখছিস কেন? আমি কি করেছি? নাহিদ তো বলেছিল মিথিলা বাড়ির পেছনে আসবে, আমি তো সেভাবেই আনলাম। এর মানে তুই মুখ দেখোসনি? সাফিন যেই মাথা নাড়ল, তীব্র খড়খড়ে হাতের সপাটে এক চর পড়ল গালে। ফের মারতে গেলে সাফিন এক লাফে পেছনে লুকালো মুশফিকের। কাঁদো কাঁদো হয়ে বলল, আমার কি দোষ? ওখানে তখন অন্য মেয়ে আসবে, আমি কি করে বুঝবো? মিরাজটাও তো কিছু বলেনি। তীব্র মিরাজের দিকে চাইতে সে সাফাই দিতে মিনমিন করে বলল, কিন্তু আমি তখন। এদিকে আয়। জলদ গম্ভীর কণ্ঠস্বরে মিরাজের কথা ফুরালো। বলতে চাইল, বিট্টু তোকে আসতে বলেছি। তীব্র চিল্লিয়ে উঠতে মিরাজ ঝড়ের বেগে এসে দাঁড়ালো সামনে। এসে আদেশ করলো, এদিকে ঘোর। হ্যাঁ। ঘুরতে বলেছি। মিরাজ আস্তে আস্তে ঘুরল। সহসা পেছন বরাবর দুর্দান্ত এক লাথি মারল তীব্র। হুমড়ি খেয়ে পড়তে পড়তেও খাটের কাঠ ধরে সামলালো ছেলেটা। আহত স্থান ডলতে ডলতে কিরমির করলো। সাফরিনের বাচ্চা, আমি বলেছিলাম মেয়ের গায়ে বেনারসি নেই, তুই শুনিসনি আমার কথা? তীব্র ও গর্জে, চুপ, আরেকটা কথা বলবি না কেউ। কতগুলো অকর্মা পুষছি দলে, একটা মেয়েকে তুলে আনতে গিয়ে এত বড় ব্ল্যান্ডার করে ফেললি। ওরা মাথা নামালো চুপচাপ। নাহিদ হাসপাস করে বলল, এখন কি হবে বিট্টু? এ অন্য মেয়ে হলে আমার মিথিলা কোথায়? আমার মিথিলার বিয়ে হয়ে যায়নি তো? এই বিট্টু, তুই তো কথা দিয়েছিলি আমায় এনে দিবি ওকে। এখন তাহলে আমার মিথিলাকে আমি পাবো না? গলা ধরে আসছে নাহিদের। প্রেমিকাকে হারানোর আশঙ্কায় হৃৎপিণ্ড কাঁপছে। তীব্র ক্যাপ নামালো, সোনালি চুল খামচালো জেদে। আবার পড়ল। দু কদম পায়চারি করলো ফুসতে ফুসতে। আরমান কাছে এসে বলল, শান্ত হ, মেয়েটার জ্ঞান ফিরুক, তারপর ও থেকেই জেনে নেওয়া যাবে সব। মিথিলা আসার কথা যখন ও কেন এসেছিল সেটা ওর মুখেই শোনা যাবে। তীব্র ক্রোধ থামে না। ক্ষোভে লাথি বসায় খাটের পায়ায়। চুপসে দাঁড়িয়ে থাকে সাফিন আর মিরাজ। সে খ্যাক করে ডাকে, এই মেয়ে ওঠ। মুশফিকের ঘুম হাওয়া। মশলাযুক্ত কাণ্ড কারখানা গোল গোল চোখে দেখছিল সে। তীব্র রাগে সব ভুলেছে। এভাবে ডাকলে কেউ উঠবে তাও যার জ্ঞান নেই। সে ছুটে গিয়ে জগ আনলো, সাফিনের হাতে ধরিয়ে দিয়ে বলল, নেই, আকাম করেছিস যখন, এবার তোর মেয়েটাকে। ও ঠোঁট উল্টায় বিড়বিড় করে যত দোষ সাফিন ঘোষ। এগিয়ে যায় উষ্ণ নজরে, চায় পুষ্পিতার দিকে। সমস্ত রাগ ক্রোধ এইবার গিয়ে পড়ল ওর উপর। সব দোষ এই মেয়ের। ওখানে কেন এসেছিল মরতে? তিরিক্ষি মেজাজে জগের ঢাকনা খুলে পুরো পানিটা ছুঁড়ে মারল ওর মুখের উপর। শরীর ঈষৎ নড়ে উঠল পুষ্পিতার। তীব্র সঙ্গে সঙ্গে আরেকটা চর বসালো মাথায়। সাফিন আর্তনাদ করে বলল, আবার কি করলাম? সে ক্ষেপে বলল, কাপড়টা সরাবে গে। সরাচ্ছি। সাফিন ঝুঁকে যায়। পুষ্পিতার মুখোশে টান বসায় অভঙ্গুর হস্তে। প্রকোপে পাঞ্চক্লিপ সহ কয়েদি কেশ ঘষে ছড়িয়ে আসে পিঠে। কাছাকাছি কোথাও আর্তচিৎকারে বাজ পড়ল তখন। কেউ ভালো করে চাইতেও পারল না। সঙ্গে সঙ্গে লোডশেডিং।
সমস্ত এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো নিমিষে। সাফিন মহা বিরক্ত হয়ে বলল, শালার এখনই কারেন্ট যেতে হলো। পুষ্পিতার চেতনা ফিরেছে, ধীরে সুস্থে চোখ মেলল, ভারী মস্তক সোজা করল, নড়তে গিয়ে বুঝলো হাত দুটো বাঁধা। অবশেষে পদযুগলেও কঠোর কিছুর স্পর্শ। চোখের সামনে ঘুটঘুটে তিমির, তুষারের ন্যায় জমে গেল। অমনি মনে পড়ল পেছনের কথা। হঠাৎ কেউ এসে মুখে কিছু একটা চেপে ধরার চিত্র। পুষ্পিতার মেরুদণ্ড সোজা হয়ে আসে, অজ্ঞাত শঙ্কায় ধরফর করে বুক। পরপর অচেনা পুরুষালী স্বর প্রখর গতিতে কর্ণকুহরে হামলা চালায়। শিরায় শিরায় রক্ত সঞ্চালন থমকে যায় তার। মম কোথায় পাই এখন? এই বেটা মোম আছে এখানে? মুশফিক উত্তর দিল, থাকার তো কথা, দেখছি দাঁড়া। ফ্ল্যাশ জ্বালাবে যে, সাথে ফোনও আনেনি কেউ। লোকেশন ট্র্যাক না হওয়ার জন্য কাটায় কাটায় চূড়ান্ত সতর্কতা তাদের। পকেটে থেকে অধৈর্য হাতে ম্যাচ বক্স বের করলো তীব্র। দপ করে জ্বলে উঠল কাঠি। অল্প সময়ের ওই আলোতে ওর মুখটা ভাসলো আবছা, স্পষ্ট, তবে কালো মাস্ক আর ক্যাপের ভিড়ে দেখালো শুধু সাদাটে দুই চোখ। আবৃত মুখমণ্ডল চাপিয়ে পুষ্পিতার নজর সরাসরি পৌঁছালো তীব্রর বিলাতি নয়নে। আগুনের স্পর্শে কেমন ভৌতিক লাগলো তার, সহসা ভয়ে চেঁচিয়ে উঠল, সাপ সাপ! উপস্থিত সকলে ভড়কে যায় হঠাৎ নিনাদে। মিরাজ সাপ শব্দটা শুনেই লাফ দিয়ে আরমানের কোলে উঠে গেল। রীতিমতো দুই পা দিয়ে পেঁচিয়ে ধরল ওর কোমর। ছেলেটা নড়বড়ে খুঁটির ন্যায় দুলে উঠে হিমশিমে কণ্ঠে ধমকায়, শালা আলুর বস্তা নাম। না, সাপ। সাফিনের মনে পড়ল তার পকেটে মিনি টর্চ আছে, সব সময় থাকে, এক পাশে লাইটার, অন্য পাশে আলো। সে চটপট বের করে জ্বালালো, ফেললো পুষ্পিতার মুখের উপর। আকস্মিক করা আলো তোপে চোখ কুচকে ফেলল পুষ্পিতা, মুচড়ে উঠল শরীর। তীব্র চারপাশ দেখছিল, নীরবে সাপ খুঁজে না পেয়ে মাথা গরম হয় আবার। তেতে বলল, মিথ্যা বললি কেন? কোথায় বলতে বলতে তপ্ত মেজাজ আর রুষ্ট চোখে চাইল সে। বিলাতি নজর সোজাসুজি অর্শায় পুষ্পিতার নির্মল আননে। মুহূর্তে ঠোঁট দুটো থামল তার, অসম্পূর্ণ রইল গোছানো ধমক। পুষ্পিতার মুখশ্রীতে উগ্র করের তির্যক রেখা, চক্ষু গহ্বর সেই উৎপাতে বেসামাল। ললাটের সূক্ষ্ম ঘামে লেপ্টে থাকা ক্ষুদ্র কেশ, খিচে নেওয়া পল্লবে এক অন্যরকম অভিভূতি। ছোট জানালার কপাট ডিঙিয়ে সনসন হাওয়া সবেগে আসে, হুড়মুড় করে স্পর্শ করে তীব্রর হাতের কাঠি। বুড়ো আঙ্গুল ছোঁয়ার পূর্বেই দপ করে নিভে যায় কিরণ। উষ্ণ বায়ু আজ বড্ড শীতল, সেই শীতলতা এক লহমায় ভিজিয়ে দেয় মাস্তান তীব্রর শক্তপোক্ত নিরেট হৃদয়। পুষ্পিতা ধাতস্থ হয়ে টেনে হিঁচড়ে আঁখি মেলল। ভেজা পদ্মের ন্যায় পল্লব কেঁপে সরে গেল দুই দিক, তিরতির করে নড়ল দোলন চাপার মতন ওষ্ঠপুট। বৃহৎ সরল চক্ষু দুটির দৃষ্টি, বক্ষস্পন্দন থমকে রাখল তীব্রর। শুধু সে নয়, বাকিরাও ড্যাব ড্যাব করে চেয়ে। মেয়ে দেখলেই নিচে ওঠা সাফিন ইহজগতে নেই, হাঁ করে লাইট ধরে আছে এখনো। মিরাজ সাপের কথা ভুলে গেল, মুগ্ধের মতো তাকিয়ে থেকে সোজা হয়ে দাঁড়ালো। মুশফিক মোম জ্বালিয়ে এনেছে, সবাইকে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কোচকালো, দৃষ্টি অনুসরণ করে পুষ্পিতাকে দেখলো। বুঝলো যা বোঝার, সুন্দরী মেয়ে দেখে সব কটা হুঁশ হারিয়েছে। সে অতিষ্ঠ বেগে মাথা নাড়ে তীব্রর দিকে চায়। এইবার চোখ কোটর ফুঁড়ে বেরিয়ে এলো প্রায়। পল্লব ঝাপটালো মুশফিক। একটা মেয়ের দিকে তীব্রর আবিল অক্ষির অমন অনর চাহনি দেখে নিজেই বোকা বনে গেল। ও ঘর থেকে মৌলভী সাহেব বিনয়ী স্বরে ডাকলেন, শুনছেন বাবারা, আমাকে একটু আলো দিন না, ভয় লাগছে। সবাই নড়ে চড়ে উঠল। আরমান সাফিনের হাত থেকে টর্চ নিয়ে চলে গেল ওদিকে। এ ঘরে কেবল মোমের নির্ভেজাল জ্যোতি। কামরার চতুর্দিকে ঈষৎ বেগে লুটুপুটি খায় তা। এদিকে সম্মুখে মুখোশধারী এতগুলো ছেলে দেখেই গলা শুকিয়ে গেল পুষ্পিতার। নিভু ভয়ার্ত নেত্রে একে একে সবার দিকে চাইল সে। তীব্রর সময় এলো যখন ওই দীঘল হরিণী চোখের চাহনি বুক ভেদ করে মধুর দহনে পুড়িয়ে দিল তাকে। শুধু নাহিদের এসবে ধ্যান নেই, মিথিলার স্থানে অন্য মেয়ে আসায় তার মাথায় জ্বলছে দাউ দাউ অগ্নিশিখা। কর্কশ্বরে ধমক দিল, এই মেয়ে কিসের সাপ? ফাজলামো মারা আমাদের সাথে? পুষ্পিতার দুর্বল দেহ ছলকে উঠল। রূঢ়ভাষী নাহিদের দিগ্ভীত সস্ত্রস্ত হয়ে চাইল। কি দেখে সাপ ভেবেছিল নিজেই তো জানে না, শুধু মনে আছে সিরিয়ালে দেখা সাপের মতো দুটো পঙ্কিল চোখের মণি। পরক্ষণে নিজেই লজ্জা পেল বোকামির। হুট করে জ্ঞান ফেরা, আবার অন্ধকারে হঠাৎ ওইভাবে দেখায় বাস্তব অবাস্তব গুলিয়ে ফেলেছিল। পুষ্পিতা মাথা নুইয়ে চুপটি করে রইল, তার ভেতরটা থরথর করছে। ছেলেগুলো এখন ওকে নিয়ে কি করবে ভাবলেই গলবিলটা মরুভূমির মতো শুষ্ক হচ্ছে ক্রমে। সাফিনের ঠোঁট দেয় তীব্রর দিকে ধেয়ে গেল, ফিসফিস করে বলল, ভাই এলাকায় এত সুন্দরী মেয়ে আর আমরা দেখলাম আজ? হাউ ইজ ইট পসিবল? তীব্র উত্তর দিল না, ফোঁস করে শ্বাস ফেলল। শান্ত নজর ফিরিয়ে নিল আরেক দিক। ছোট দৃষ্টি গেথে রইল রংচটা ওই দেওয়ালে। নাহিদ রুক্ষ মেজাজে চেঁচিয়ে উঠল, তোরা স্টেশনে আছিস কেন? কিছু করবি না? এই মেয়ে কি করছিল ওখানে জিজ্ঞেস কর। আমরা কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম।
আরে বেটা থাম, এখন জিজ্ঞেস করলেও বা রাত কয়টা বাজে জানিস? তোর কি মনে হয় এখনো তোর গার্লফ্রেন্ড বিয়ে থেকে আসছে? এতক্ষণে দেখ গিয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। নাহিদ থমকে যায়, হাসপাস করে মাথার চুল খামচে বসে পড়ল মুহূর্তে, বিধ্বস্ত ভঙ্গিতে আওড়ালো। আমার মিথিলা তাহলে আমার হলো না? পুষ্পিতা ভয় ডর ভুলে অবাক চোখে চাইল। মিথিলার নাম শুনে কোটরের আশেপাশে ছড়িয়ে গেল বিস্ময়। মিরাজ পাশে বসলো, নরম গলায় সান্ত্বনা দিল। কাঁদিস না, যা হবার তা তো হবেই, ও তোর ভাগ্যে নেই। নাহিদ শুনল না, সে হা হুতাশ করে কাঁদছে। তীব্র হাত পাতলে নীরব ও মোম ধরিয়ে দিল মুশফিক। পুষ্পিতা টের পেল কেউ এগিয়ে আসছে, নাহিদ থেকে দৃষ্টি এনে তাকালো সে। তীব্রকে কাছে আসতে দেখে চকিতে পিঠ লেগে গেল দেয়ালে, বাধা পা সেটে আসতে চাইল। শঙ্কায় ঠকঠক করে ভূমিকম্প নামলো হাঁটুতে। তীব্র ঝুঁকে আসে, পুষ্পিতা চমকে গুটিয়ে যায় আরো। কম্পিত বড় চোখ কোনো মতে তাকায় মাস্ক পরিহিত তার দিক। চোখাচোখি হয় দুজনার। বাইরে কালবৈশাখীর দুঃসহ তাণ্ডব। সে এক প্রকাণ্ড ঘূর্ণিঝড়। অমন ঝড়ের মাঝে কেবলমাত্র মোমের ক্ষীণ দীপ্তিতে একজোড়া ভীত অস্থির কালোমণির সঙ্গে মিশে গেল তীক্ষ্ণ খুরখার দুটো সাদাটে নজর। তীব্র চাহনি সেকেন্ড ঘুরে আসে পুষ্পিতার সমগ্র ঘর্মাক্ত চেহারা হতে। কমলা আলোয় খুব কাছ থেকে মুখখানি দেখল এবার। সীমান্তহীন আকাশে উড়ে বেড়ানো বলাকার ন্যায় ভ্রুযুগলের নিচে সদ্য ফোটা শালুকরূপী আশ্চর্য সুন্দর দুটি চোখ, কম্পমান অধর ভাজে ঝর্ণাসম রিমঝিমে স্নিগ্ধতা। তীব্র এত নিকটে আসায় পুষ্পিতার রুহু শুদ্ধ কাঁপছে। লোকটা কি এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে, কিংবা খুব নোংরাভাবে স্পর্শ করবে ওকে? পুষ্পিতা আল্লাহকে ডাকছে, মনে মনে অবিশ্রান্ত দোয়া দুরুদ পড়ছে। এদিকে শাফিন ওরা একে অপরকে দেখছে। তীব্রর হাবভাব নিয়ে বিভ্রান্তিতে নিজেদের ভ্রু উচাচ্ছে এক একজন। পুষ্পিতা চোখ নামিয়ে নেয়। তখনই শুনতে পায় তীব্রর প্রশ্ন। ফের চাইল সে। তীব্র উন্মুখ মোটা ভ্রু নাচিয়ে স্থূল গলায় শুধালো, নাম কি? পুষ্পিতা ঢোক গেলে কুকুরে আসে। পিপাসায় কাতর কণ্ঠনালী অবরুদ্ধ, কোনো রকমে উত্তর দেয়। পুপু। শফিক ধৈর্য হারিয়ে ফেলে। উপু? মন্থর বেগে মাথা নাড়ালো পুষ্পিতা। তাহলে কি? পুষ্পিতা। শাফিন কপাল গোছায়। কার পিতা? মিরাজ বাহুতে কিল মেরে বলল, পুষ্পিতা গর্দব। ও আচ্ছা। এদিকে নাহিদ কাঁদছে, আহাজারিতে কপাল চাপড়াচ্ছে। মুশফিক খেই হারিয়ে বলল, নামধাম বাদে জিজ্ঞেস কর, ওই সময় বাড়ির পেছনে মিথিলা জায়গায় কি করছিল ও? শাফিন শার্টের হাতা ভাঁজ করলো, ভাবসাব নিয়ে বলল। আমি জিজ্ঞেস করছি, ওয়েট। সেকেন্ডে ছুরি বের করে উঁচিয়ে ধরলো ওর সামনে, তর্জনী দিল গম্ভীর গলায়। এই মেয়ে, তুমি সুন্দরী বলে ছেড়ে দেবো ভেবো না। যা জিজ্ঞেস করবো ঠিকঠাক উত্তর দেবে, বুঝলে? যে মেয়ে টেলিভিশনে রক্তারক্তি দেখলেও ভয় পায়, সামনে থেকে প্রথমবার কোনো গুন্ডার হাতে ছুরি দেখল সে। অচিরে মুখ ফ্যাকাশে হয়ে গেল পুষ্পিতার। মোমের হলদে প্রভায় চিকচিক করছে ধার। পুষ্পিতা আতঙ্কে স্তম্ভ বনে গেল। বক্ষস্পন্দন চমকে থমকে লুটিয়েই পড়ল এবার। ভ্যাবাচাকা খেয়ে গেল সবাই, তবদাকে একে অন্যকে দেখলো। শাফিন হতভম্ব হয়ে বলল, কি হলো ব্যাপারটা? তীব্র সোজা হয়ে দাঁড়ালো, কটমটিয়ে বলল, ছুরি দেখাতে বলেছি তোকে? আমি ভাবলাম ভয় পাবে। মিরাজ বিরক্ত হয়ে বলল, পেয়েছে তো, এমন ভয় পেয়েছে যে একেবারে চিৎপটাং হয়ে পড়লো। এখন নে আবার জ্ঞান ফেরা। সব দোষ ঘাড়ে পড়ায় চেহারা ছোট করলো শাফিন। পানি নিয়ে পুষ্পিতার মুখে ছেটাতে ছেটাতে বলল, জীবনে প্রথম কোনো মেয়ে দেখলাম ছুরি দেখেই অজ্ঞান হয়ে যায়। এমন ভীতু মেয়ে, আল্লাহ! এই মেয়ের নাম পুষ্পিতা কেন? ভিতর ডিম রাখা উচিত। মোমের কিরণ নিভে আসছে। অল্প সময়ের ব্যবধানে তার ফুরিয়ে যাওয়ার আশঙ্কা। কক্ষ জুড়ে টিমটিমে আলোর কান্তি, বাইরে শক্তিশালী বেগে ঠিকরে পড়া এক একটি প্রকাণ্ড বজ্রপাত, সানসেট ছোঁয়া বৃষ্টির ঝুপঝাপ কলতানের রিনরিন শব্দ, সাথে নেত্র সম্মুখে 4-5 জন অজ্ঞাত মুখোশধারী যুবকের লম্বা কদমের পায়চারি। পুষ্পিতার শীর্ণ হৃদয়ে ভয়ে জড়সড়। শুকনো দেহ সাদা দেয়ালে লেপ্টে, দেয়াল ফুঁড়ে নিজেকে আড়াল করার একটু বাঁচিয়ে নেওয়ার ব্যর্থ প্রচেষ্টা। তার চোরা অথচ সচেতন চাহনি বারংবার ঘুরে আসছে অচেনা পুরুষগুলো হতে। আগের থেকেও দ্বিগুণ আতঙ্কে কুপকাত পুষ্পিতা। শাফিনের কেটে পিসপিস করার হুমকিটায় তার গতর এখনো কাট। এতক্ষণে এটুকু বুঝতে পেরেছে ছেলেগুলোর টার্গেট ছিল মিথিলা, যেখানে ভুলবশত তুলে আনা তাকে। কিন্তু এবার বুঝি ওকেই বলি হতে হবে। পুষ্পিতা চোখ বুজে আরো একবার প্রার্থনা করলো, দরকার পড়লে আমায় মেরে ফেলুক আল্লাহ, শুধু সম্মানে যেন হাত না দেয়। শাফিন, তীব্র, মিরাজ, মুশফিক ক্রমাগত তার নাকের ডগায় এলোমেলো হাঁটছে। এক একজনের ভাবভঙ্গি চিন্তিত, উৎকণ্ঠিত। দ্বিতীয় তলার এই ফ্ল্যাটে ঘর মোট 4টি। বসার ঘরে কাজী সাহেব বন্দি।
বাকি শোবার ঘরের একটিতে নাহিদ। তার কান্নাকাটি বহাল তখনও। মিথিলাকে পাওয়ার একটুখানি আশা এমন নিদারুণভাবে চুরমার হয়ে যাওয়া হাহাকারে কণ্ঠনালী মত্ত। পুষ্পিতার মায়া হয় সে কান্নায়, মুখ বিবরে সংকীর্ণতা বাড়ে। আপুটা এমন না করলেই পারত না। ওকে তো জোর করে বিয়ে দেওয়া হয়নি। খালুজান নিজে তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেছিল কাউকে পছন্দ কিনা। আপু নির্দ্বিধায় জানিয়েছিল না। তবে এই ছেলে এলো কোথা থেকে? এমন করুণ কান্না হা হুতাশ তো মিথ্যে হতে পারে না। কাউকে হারানোর শোকে এমন আহাজারিতেও কোনো ভুল মানুষের নয়। উনি নিশ্চয়ই মন থেকে ভালোবাসতেন। পুষ্পিতার উদ্বিগ্ন বক্ষে দীর্ঘশ্বাস টানল, ফের চাইল বাকিদের দিকে। মাত্রাধিক ভয়ে একটু আগে জ্ঞান হারিয়েছিল। চেতনা ফিরলে হাতে পায়ের বাঁধন খুঁজে পায়নি। তবে ব্যথার স্থান চিনচিন করছে যন্ত্রণায়, দাগ পড়েছে হয়তো। কি নির্মমভাবে বেঁধেছে আল্লাহ মালুম। সাথে ওরাও চুপচাপ, সেই থেকে শুধু পায়চারি করছে। কেউ কোনো প্রশ্নই তো করছে না। এতেই শঙ্কা আকাশ ছুটছে পুষ্পিতার। এই নির্বাক থাকায় যেন দানবীয় ঝড়ের পূর্বাভাস। দলবদ্ধ পরিকল্পনা সাজিয়ে কি হামলা করবে ওর উপর? এতক্ষণে তো তার অক্ষত থাকার কথা নয়। কি করতে চাইছে ওরা? পুষ্পিতার মানুষপটে হঠাৎই নেকড়ে রূপে ধরা দিল 5 জন। এক সে রক্তে মাংসের মানুষ, আর চারিপাশে ঘুরছে এই হৃষ্টপুষ্ট হিংস্র নেকড়ের দল। আইঠাই বেঁধে একসময় ঝাঁপিয়ে আসবে গায়ে, নিষ্ঠুরভাবে ছিঁড়ে ছুঁড়ে খাবে। পুষ্পিতার গলা শুকিয়ে যায় ভেবে, মাথা চক্কর কাটে দুর্বলতায়। একটু পানির জন্য গলবিলটা ছটফটায় খুব। বিধি বাম, চেয়ে নেওয়ার সাহসটুকুও হয় না। এদিকে বিপাকে পড়েছে তীব্র। চিন্তায় তার মস্তিষ্কে শিরা লাফাচ্ছে। ভীষণ বাজেভাবে ব্যথা উঠেছে কপালে। নাহিদকে দেওয়া কথা না রাখতে পারার ব্যর্থতায় দগ্ধ অন্তঃপট। মানুষটা সে পাষাণ বলে আখ্যায়িত হলেও বন্ধু আর মায়ের জন্য শতভাগ খাঁটি। তীব্র রাগে ফোঁসফাস করল। সাফিনার মিরাজকে দুমদাম চিবিয়ে খাওয়ার ইচ্ছে চলছে ভেতরে। ওদের একটু অসতর্কতায় কি ঝামেলাই না বাঁধল। এমন বুঝলে সে নিজে যেত। কোনোদিন নির্বোধ দুটোকে পাঠাতো না। এই ভেড়াগুলোকে নাকি এলাকার মানুষ ভয়ও পায়। আবার নাহিদের কাছে আরমান বসে, ওকে সামলানোর চেষ্টারত ছেলেটা। হাতে একটুখানি সময় মিললেও ফের মেয়েটাকে আনতে যেতে পারত, কিন্তু যতক্ষণে সত্যিটা জেনেছে ততক্ষণে সব শেষ, করার কিচ্ছু নেই। ওদিকে বসার ঘরে বন্দি পৌড়ো কাজী, এদিকে এই মেয়ে। কোনটাকে নিয়ে কি করবে ভাবলেই মাথা এলোমেলো হয়ে যাচ্ছে তার। তীব্র আর চোখে একবার পুষ্পিতার দিকে চাইল। অগোছালো কালো চুলে তার পিঠ গালের একাংশ আড়ালে, 2 হাঁটু বক্ষে চেপে কবুতর ছানার ন্যায় বসে। মেয়েটা যে কি সাংঘাতিক মাত্রার ভীতু ওর বুঝতে বাকি নেই। তাই আপাতত জিজ্ঞাসাবাদ বন্ধ। আর করেও বা যেখানে সকল পদক্ষেপের রুদ্ধ, সেখানে মেয়েটিকে ঘাটিয়ে কি লাভ? তীব্র দৃষ্টি ফেরায়, মেজাজ শান্ত করতে সিগারেট ধরালো। হুড়হুড়ে ভঙ্গিতে কামরায় ছড়িয়ে পড়ল কুণ্ডলী। খুব আস্তে নিচু স্বরে কেসে উঠল পুষ্পিতা। একে তৃষ্ণার্ত সে, 2 ধোয়ার আক্রমণে গলা শুদ্ধ জ্বলে উঠল যেন। তীব্র এই কাশির কারণ বোঝেনি, বুঝলেও কিছু করত কিনা সন্দেহ। নিরুৎসাহিত সে সিগারেট ঠোঁটে চেপে কাঠের চেয়ারে বসল গিয়ে। বন্ধ জানালার একপাশের কপাট খুলতেই বর্ষার ছাট এসে চোখে মুখে লাগে। কতক এসে মেঝেতে লুটায়। তীব্র মনোযোগী চোখে প্রকৃতি দেখল। অন্ধকারে হাত খুঁজে পাওয়া মুশকিল। বৃষ্টির ধার কমেনি। সম্পূর্ণ ঘর নিস্তব্ধ। হাঁটা ব্যতীত কারো টুটা শব্দ নেই। সাফিন চেয়েও কিছু বলতে পারছে না। দুটো অকাজ করে অপরাধীর ন্যায় চুপসে। কখন আবার বিট্টুটা ফুঁসে উঠে ওর উপর। দলের মধ্যে তীব্রর চর সেই বেশি খায়। এই তো তখনকার চরে এখনো গাল ঝিমঝিম করছে কেমন। ও ঘর থেকে আচমকা তারস্বরে ফোন বাজল। কাজী সাহেবের বাটন ফোনের উৎকট মাথা ধরানো ক্রিং ক্রিং আওয়াজ। সেই শব্দে পুষ্পিতার শক্তিহীন শরীরটা ফের কাঁপে, নড়ে চড়ে ওঠে। ভয়ার্ত ভ্রান্ত নজর চারিপাশে বোলায়। সবকিছু আগের মতো দেখে শ্রান্ত ভাবে চোখ বুঝল। চক্ষুপটে হানা দিল রাহাতের পাপিন আর মমতাময়ী সালমা বেগমের আননখানি। আচ্ছা, সবাই কি জেনে গিয়েছে সে বাড়িতে নেই? মনি নিশ্চয়ই খুঁজছে খুব, আর রাহাত কাঁদছে বোধ হয়। বাকিরাও কি খুঁজছে ওকে? আপুর বিয়েটা কি হয়েছে? ছেলেগুলো যদি এখন ওকে রেপ করে মেরে ফেলে, তাহলে তো আর কোনো দিনও ফেরা হবে না ওদের কাছে। সারা জীবনের জন্য তার পথ চলা এখানে স্তব্ধ। পুষ্পিতা বেশি কিছু ভাবতে পারল না। বিভৎস কথাগুলো মনে করলেও বক্ষ স্পন্দন থমকে যাচ্ছে। আজকের এই রাত এত ভয়ানক কেন? কেন এত জঘন্য? এই জঘন্যতম অনুভূতির কবলে পৃথিবীর কোনো মেয়েই না পড়ুক। কাজী সাহেবের পিঠে বাঁধা হাত নিষ্পিস করছে। ডানে বামে কাত হচ্ছেন, মোচড়াচ্ছেন ভীষণ। ফোনটা লাগাতার বাজছে তখনও। নিশ্চয়ই তাকে ফিরতে না দেখে বাড়ি থেকে কল করেছে। তিনি শরীরটা বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করলেন। কোনোভাবেই পকেট অবধি পৌঁছাতে পারলেন না। শেষে উপায়হীন হয়ে নরম গলায় হাত ছুড়লেন। বলছি বাবারা, কেউ একটু এদিকে আসবেন? মুশফিক গটগটিয়ে ঘরে এলো, খ্যাক করে বলল, এই বউটা তো আছে জ্বালাচ্ছে, দেখি তো ডাকছে কেন? কি হয়েছে কি? ভদ্রলোক মিনমিন করে বললেন, আমার ফোনটা বাজছে। তো কি নাচবো?
তিনি অনুরোধ করলেন। না মানে একটু রিসিভ করে দিন না, মনে হয় আমার বউ ফোন করেছে। আসলে এরকম রাত করে কোথাও থাকেনি তো। মুশফিক ফোঁস করে উঠল। শালা, একে নিজের বউ নেই, দুইয়ের মাথা গরম, আর এই বুইড়া আসছে তার রস নিয়ে। একটু রিসিভ করে দিন না বাবা, না হলে ও চিন্তা করবে। মুশফিক নাক ফুলিয়ে ফোন বের করলো পাঞ্জাবি হতে। কাজী সাহেব খুশিও হতে পারলেন না, চোখের সামনে খট করে লাইন কাটলো। সে রীতিমতো বাটন টিপে বন্ধ করে দিল। কাজী হতভম্ব হয়ে বললেন, এ কি? মুশফিক যুদ্ধজয়ী সৈনিকের ন্যায় বলল, এবার আর কেউ ডিস্টার্ব করবে না, এদিকে আমরাও চিন্তা করছি, ওইদিকে তোর বউ করুক। দেশের প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার, বুঝলি? কাজী সাহেব থতমত খেয়ে বললেন। মুশফিক আর জবাব দিল না, হেলে দুলে ও ঘরে গেল। ভদ্রলোক আহত ভঙ্গিতে বসে রইলেন, সাথে চেয়ে থাকলেন কোলের উপর থাকা ছোট্টখাট্ট ফোনখানার পানে। শাফিন ক্ষণে ক্ষণে পুষ্পিতাকে দেখছে। ব্যাপারটা বুঝতে পেরে মেয়েটার সংকুচিত শরীর ভাঁজ হচ্ছে আরো। শাফিন ভ্রু কুচকে অনেক কিছু ভাবলো, জিভে ঠোঁট ভিজিয়ে আলগোছে তীব্রর কাছে গিয়ে দাঁড়ালো। তারপর আস্তে করে ডাকলো। বিট্টু, তীব্র জবাব তো দূর তাকালো না, সে মুখ কালো করে বলল, এখনো রাগ করে আছিস? কি বলবি বল। থমথমে জবাব। শাফিন আর একটু কাজ ঘেঁষে বলল, বলছিলাম যে যে ভুল করেছি সেটা তো আর শোধরানো যাবে না। আর এমনও নয় যে আমরা ওসব ইচ্ছে করে করেছি। এখন যা হচ্ছে সেটার একটা অন্যরকম রূপ দিলে হতো না? না মানে কাজই যখন আনা হলো বিয়ে পড়াতে, তখন ওনাকে খালি হাতে পাঠানো ঠিক হবে? তীব্র ফিরে চাইলো এবার, সরু নেত্রে শুধালো। মানে? তাকানোর ধরন দেখে উসখুসের মাত্রা বেড়ে এলো। শাফিনের আমতা আমতা করে বলল, না, ভেবে দেখলাম যে ঘরে মেয়ে আছে, ও ঘরে কাজই আছে, আমরা তো বিষয়টাকে কাজে লাগাতেই পারি। ইঙ্গিত বুঝলো তীব্র, নিষ্পৃহ কণ্ঠে বলল, নাহিদ যেভাবে ওর গার্লফ্রেন্ডের নাম ধরে কাঁদছে, তোর মনে হয় এখনো অন্য মেয়েকে বিয়ে করবে? শাফিন উদ্বেগ নিয়ে বলল, ওর কথা কে বলছে? তাহলে? শাফিন মাথার পেছন দিক চুলকাতে চুলকাতে সলজ্জে জানালো, মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে। মাও তো কদিন ধরে পাত্রী দেখার কথা বলছিলেন। মানে এখন যখন সব হাতের নাগালে, বিয়েটা তো আমি করতেই পারি। তীব্র আশ্চর্য চোখে চাইলো, পরপর দাঁত খিচে বলল, সর মনে হয় একটাতে হয়নি, আর একটা খাবি? শাফিনের মিটিমিটি লাজুক হাসিটা মুহূর্তেই মুছে যায়। তীব্র রুষ্ট চাহনি দেখে সতর্ক কদমে ছিটকে দাঁড়ায় সে দূরে। ওই খসখসে পাথুরে হাতের মার খাওয়ার ইচ্ছে ফের নেই। ঠোঁট ফুলিয়ে বলল, ভালো লাগে না, তুই সবসময় আমার সাথে এমন করিস। তীব্র চোখ পাকালো। ফোর্ট এখান থেকে। শাফিনের কথা বাড়ালো না, দুঃখপ্রদ মন নিয়ে ফিরে গেল স্থানে। পুষ্পিতা একটু পরপরই ওদের দেখছে, বুকের মধ্যে ঢিপঢিপে কম্পন। সেই লুকানো দৃষ্টি যখন বাঁক নিল তীব্রর দিক, মেরুদণ্ড শটান হলো অমনি। মানুষটার আবিল অক্ষিপট এদিকেই, তার উপর নজরে নজর মিলতেই কিঞ্চিত থতমত খেলো সে। সেকেন্ডে তড়িৎ বেগে চিবুক নামিয়ে আনলো গলায়। তীব্র সম্পূর্ণ সিগারেট শেষ করে উঠে দাঁড়ালো, শেষটুকু জানলা দিয়ে বাইরে ফেললো। তার দীর্ঘদেহী কালো অবয়ব প্রদীপের আলোতে বিম্বতুল্য দেয়ালে। পুষ্পিতা আশঙ্কায় সিটিয়ে আসে, লোকটা ওইভাবে তাকিয়েছিল, এখন আবার ওর দিকেই আসছে না তো? তীব্র জুতোর শব্দ শোনা যায়, তবে পুষ্পিতার নিকট নয়, বন্ধুদের কাছে গেল সে। চাহনি নামিয়ে শুধু লম্বা পদযুগল দেখলো পুষ্পিতা। স্বস্তির শ্বাস বেরিয়ে এলো বক্ষ চিরে। ওদিকে চল, কথা আছে। নাহিদের কামরায় ঢুকলো তীব্র, বাকিরা পেছনে গেল। ফটাফট মাথা তুলল পুষ্প, উৎসুক চোখে নিরীক্ষণ করে নিশ্চিন্ত হলো ওদের প্রস্থান। ঘর ফাঁকা, কেউ নেই, পালানোর এটাই উপযুক্ত সময়। ঝটপট উঠতে যাবে, হঠাৎই আরমান এলো সেখানে। কথাবার্তা না বলে সেই চেয়ারে গিয়ে বসলো। পুষ্পিতা বুঝে গেল তাকে পাহারা দিতে আসা, পালানো আর হলো না। নিহত ভঙ্গিতে বসে রইল আবার। মেয়েটাকে ফেরত দিয়ে আসতে হবে। মিরাজ সচেতন গলায় বলল, যাব কোনো ঝামেলা হলে? ঝামেলা যাতে না হয় সেভাবে যেতে হবে, আর হলেও বা চিন্তা নেই, আমি আছি। মুশফিক মাথা হেলিয়ে বলল, আমিও তাই ভাবছিলাম, শুধু শুধু একটা মেয়েকে আটকে রেখে কোনো লাভ নেই। শাফিন ছোট কণ্ঠে বলল, আমার প্রস্তাবটা রাখলে পারতি। তীব্র চোখ গরম করতেই ব্যস্তভাবে বলল, ঠিক আছে ঠিক আছে, সকাল হলে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। তীব্র হাসলো বিদ্রুপ করে বলল, তুই বিড়ালের কাছে কেউ মাছ পাহারা দেয় শুনেছিস? মিরাজ মুশফিক ফিক করে হাসলো। শাফিন ঠোঁট উল্টায়। আমি অতটাও খারাপ নয়। তীব্র ঘোষণা দিল, মেয়েটাকে আমি পৌঁছে দেব, আর সেটা সকালে নয়, এক্ষুনি। ওরা হতচেতন হয়ে চাইল। মুশফিক বলল, এখন কিভাবে? বাইরে ঝড় বৃষ্টি। থাক, যেহেতু মস্ত বড় একটা ব্ল্যান্ডার করেইছি, ওটাকে সারা রাত আমাদের সাথে রাখা ঠিক হবে না। দ্বিরুক্তি করলো না কেউ। সায় মিলিয়ে বলল, আচ্ছা, যা ভালো বুঝিস। নাহিদ কান্না থামালো সহসা, হুলস্থুল বাঁধিয়ে বলল,
আমিও যাব। মিথিলা। এটুকুতেই মিরাজ থমকে ওঠে। চুপ, তোর মিথিলার গুস্তি গেলাই শালা। রাত বাজে 1টা, মিথিলা বসে আছে এখনো? মুশফিক বলে, হ্যাঁ আছে তো, এক বাটি পায়েস নিয়ে আসে, ও গেলেই বলবে। নাও বাপু খাও। আহাম্মক কোথাকার। ভালোবাসিস যখন একটা ভালো মেয়েকে ভালোবাসতি। কি পেয়েছিলি ওই মেয়ের ভেতর? কি লোভী শুনলাম তো সব। বিয়ের রাতেও বয়ফ্রেন্ডের থেকে আংটি নিতে নাচতে নাচতে আসতে চায়। যত সব। নাহিদ ভেজা গলায় বলল, তোরা এখন আমাকে নিয়ে মজা নিচ্ছিস তাই না? নিবি তো। কখনো কি কাউকে ভালোবেসেছিস নাকি? সব তো করিস নষ্টামি। মুশফিক তেতে ওঠে। নাহিদ মুখ সা। অর্ধপথে তীব্র আটকে দেয়। আহ, থামবি তোরা? মুশফিক থামলো, তবে চেহারায় নাহিদের প্রতি পরিষ্কার বিরক্তি। তীব্র বেরিয়ে আসে। আরমানের বাবা প্রবাসী, 2 দিন হলো মা বড় বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছেন। ওকে শুধালো। তোদের বাড়ি তো আপাতত ফাঁকা। হ্যাঁ। তাহলে ওকে 2 দিন তোর কাছে রাখ। এই অবস্থায় ওকে একা ছাড়া ঠিক হবে না। আরমান মাথা দোলালো। আচ্ছা। ততক্ষণে নাহিদ ব্যতীত বাকি 3 জন কামরায় এসে দাঁড়ালো। পুষ্পিতা গুটিসুটি মেরে থাকলেও কান সজাগ করে রেখেছে তাকে নিয়ে কোনো পরিকল্পনা কিনা সেসবের নীরব গোয়েন্দাগিরি। অথচ বিফল সে মুশফিক আর নাহিদের উচ্চবাচ্যের কলহ ব্যতীত কিছুই শুনেনি। তীব্র তাকালো ওর দিকে, কিছু বলতে গিয়ে থামলো। প্রহেলিকার ন্যায় অদ্ভুত দেখালো মুখশ্রী। তার বাক্য নিঃসরণের প্রবণতা দেখে বন্ধুরা উৎসুক চেয়ে থাকে, বিশেষ করে শাফিন। তার দৃষ্টি সন্দিহান, চেহারায় হিসেব কষার প্রবল প্রতাপ। তীব্রের প্রশস্ত বক্ষপট ক্ষুদ্র প্রশ্বাসে ওঠানামা করলো। পরপর স্বভাবসুলভ রুক্ষ গলায় বলল, তোকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, নেমে আয়। পুষ্পিতা থমকে চমকে মাথা তুলল। অত্যাধিক বিস্ময়ে বিমূঢ় হয়ে চেয়ে রইল মুখের দিকে। কৃষ্ণকায় নেত্রদ্বয়ের বিস্মিত দৃষ্টি ভেতরটা কেমন অঙ্গারের ন্যায় জ্বালিয়ে দিয়ে তীব্রর খুব দ্রুত চোখ সরায়। শুধু পুষ্পিতা নয়, আরও 4 জোড়া চোখ নিস্পন্দন হলো তৎক্ষণাৎ। শাফিন, মিরাজ, মুশফিক, আরমান হতবাক বিভ্রান্ত। অমন নজরগুলি তীব্রর অস্বস্তি বাড়ায়। ঘাড় বাঁকায় সে, কপাল কুঁচকে বলে, এভাবে কি দেখছিস? নড়ে উঠল ওরা। চোখে মুখে বিহবল ছাপ ধরে রেখে একই সাথে একবার ডানে একবার বামে মাথা নাড়ল। তীব্র দৃষ্টি সরাতেই ফোঁস করে শ্বাস ফেলল সবাই। একে অপরকে দেখল, সমস্বরে ব্যথিত আওড়ালো, এখনো তুই? তীব্রর এতটুকু আয়ুষ্কালীন ইতিহাসে তুমি শব্দটি বিরল। আপনির তো কোনো জায়গা নেই, তাও আবার মেয়েদের বেলায়। একমাত্র বয়স্কা নারী ব্যতীত এই সম্মানীয় সম্বোধন তার জিভ থেকে খসে না। স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গাতেই তীব্র অত্যাধিক ডানপিটে আর বাউন্ডুলে ছিল। ক্লাসে যেত কম, কামাই করত খুব। আহামরি ছাত্র তো ছিলই না কখনো। মারামারি তার দৈনিক রুটিন। নিয়ম মাফিক পড়াশোনা না করলেও নিয়ম করে ওইটুকু করত। সাথে চূড়ান্ত খচ্চুরে স্বভাব। মেয়েরা ভয়ে কথা তো দূর, পাশও মারাত না। তীব্র যেদিন ক্লাসে ঢুকবে সেদিন হেড অফিসে মুখ দেখানো বাধ্যতামূলক যেন। সপ্তাহে অন্তত একটা দিন হলেও জমশেদ তালুকদারকে প্রতিষ্ঠান প্রাঙ্গণে হাজিরা দিতে হতো। ভদ্রলোক তখনও মন্ত্রিত্ব পাননি, তবে রাজনীতির বেশ দাপুটে নেতা ছিলেন। তার টাকার গরম, ক্ষমতার গরমে কর্তৃপক্ষ কথাবার্তায় বিষয়টা মিটমাট করত। কিন্তু তীব্রকে দমানো দুঃসাধ্য। 19 থেকে 20 ঘটলেই তার হাতাহাতি শুরু। সে যেবার ফ্রেশার হয়ে ভার্সিটিতে পা রাখলো, র্যাগ দিতে আসা এক সিনিয়র ছেলের সঙ্গে ঝামেলা বাঁধে। তর্কের এক পর্যায়ে তীব্র খেই হারিয়ে ঘুষি মারল নাকে। সকলকে ভড়কে দিয়ে ছেলে মাঠে জ্ঞান হারালো তাতে। সেই থেকে তীব্রকে র্যাগ দেওয়ার নাম ভুলে গেল বাকিরা। সুতনু তাকে লাইন মারা তো দূর, হেঁটে গেলেও মেয়েরা তাকায় না অবধি। ভার্সিটি জুড়ে নাম ছাড়ালো মারকুটে বিট্টু। ধীরে ধীরে তার স্বভাবের মিরাজ ওদের সঙ্গে আলাপ হলো। বন্ধুত্ব বাড়ল যদিও। শাফিনের সঙ্গে সখ্যতা কলেজ থেকে। তাদের প্রত্যেকের পছন্দসই বরাদ্দকৃত বেঞ্চ ছিল, যেখানে কারো বসা নিষেধ। ডিপার্টমেন্টের টপ ছেলেটাও জায়গা পেত না সেখানে। কেউ বসলেও তীব্ররা ক্লাসে ঢোকা মাত্র বেঞ্চ হুলস্থুল বাঁধিয়ে ফাঁকা করত। তীব্র মনে মনে হাসত তখন। এই যে সবাই ওকে আতঙ্ক হিসেবে নেয়, এ যেন ভীষণ মজার। মেয়েদের মধ্যকার ভীতি সে, এটাও মজার। তীব্র পুরোদস্তুর স্ফূর্ত চিত্তে উপভোগ করত সব। মেয়েদের সঙ্গে তার আলাপের ঘটনা দুষ্প্রাপ্য। একেবারে করগুণে সঠিক সংখ্যা বলে দেওয়া যাবে। যতটুকু কথা বলে তাতে না ভদ্রতা থাকে না সভ্যতা। তামাটে ঠোঁটের ডগায় সর্বদা তুই তোকারির হাজিরা। বন্ধুরা এতদিন অভ্যস্ত ছিল এসবে, কিন্তু পুষ্পিতার ব্যাপারটা নিয়ে ছোট মনে একটু আশা বেঁধেছিল আজ। তীব্র যেভাবে চেয়েছিল ওর দিকে, তারা ধরেই নিয়েছিল মেয়েটিকে বন্ধুর মনে ধরেছে। অথচ সে একই রকম খড়খড়ে ব্যবহার দেখে হতাশ তারা। ভাবি পর অলিক প্রত্যাশায় বেঁধে থাকা বুকটা ভেঙে খান খান হলো নিমিষে। শাফিন পল্লব ছাপটালো। তীব্রর চেয়ে থাকা আবার বিয়ের কথা শুনে চটপাট করে সে মোটামুটি নিশ্চিত হয়েছিল ওর মনে প্রেমের ঘণ্টা বেজেছে। কিন্তু এটা কি হলো? আশ্চর্য।
এ অতীব আশ্চর্য। এত সুন্দর মেয়ে দেখেও যার মন বলল না তাকে এখন প্রিন্সেস ডায়না এনে দিতে হবে। মনক্ষুণ্ণ তারা দীর্ঘশ্বাস ফেলল। অমন তাল গাছের মতো দাঁড়িয়ে দেখে তীব্র সজোরে ঝাড়ি মারল। তোরা চোখের সামনে থেকে সরবি। যাচ্ছি। বলেই চটপট কদমে ঘর ছাড়ল চারজন। নিরাশ বেশে এসে বসলো কাজীর পাশে। তীব্র গম্ভীর নয়, কঠোর, চুপচাপ নয়, রূঢ়। হয় না যারা ভালো কথা বললেও ধমকের ন্যায় শোনায়? বাচনভঙ্গি শ্রুতিকটু, নম্রতা ঠিক আয়ত্ত নেই। পুষ্পিতার অক্ষিপুটে অবিশ্বাস, ভরসা হচ্ছে না কান দুটোকে। সত্যি শুনছে তো? লোকটা ওকে বাড়ি দিয়ে আসার কথা বলল। এমনও হয় ভুলবশত তুলে আনলেও হাতে একটা জলজান্ত মেয়ে পেয়ে একে ছেড়ে দেয়। তার ফ্যাল ফ্যাল চাহনি তীব্র মনে ধরল না। রুষ্ট হয়ে বলল, হাই মেয়ে, নামতে বললাম তো। কথাটা উঁচু কণ্ঠে বলায় পুষ্পিতা নড়ে চড়ে ওঠে। প্রকাণ্ড বাজ বৃক্ষ চূড়ায় ঠিকরে পড়লে যেমন ঝাঁকুনি দেয় প্রকৃতি, অনুরূপ কম্পিত হয় শরীর। তীব্র বলেই হাঁটা ধরল। পুষ্পিতার নরণচরণ টেন না পেয়ে ফিরে চাইল আবার সে ঠায় বসে। চোখে মুখে পরিচ্ছন্ন অস্বস্তি। তীব্র চটে গেল নিমিষে। এই মেয়ে এত অবাধ্য। কানে খাটো, একটা কথা আর কতবার বলতে হবে? নাকি ইচ্ছে নেই যাওয়ার? এতগুলো ছেলের মধ্যে রাত কাটাতে চাইলে আমার কিন্তু কোনো আপত্তি নেই। পুষ্পিতার নিচু মস্তক ঈষৎ উঁচু হয়, চেহারার অপ্রতিভের স্পষ্ট চিহ্ন। বেশ অনেকটা সময় নিয়ে মিহি কণ্ঠে বলল, আমার ওড়নাটা। বীতস্পৃহায় কুচকে থাকা ভ্রুদয় মসৃণ হলো তীব্রর। পুষ্পিতার এতক্ষণ অমন ভাঁজ হয়ে বসার অর্থ বুঝল, তবে এ বিশেষ প্রভাব পড়েনি মাথায়। একই রকম শক্ত গলায় বলল, সেটা কি আমার জানার কথা? আর ওনা দিয়ে কি হবে? যেভাবে আছিস সেভাবে আয়। পুষ্পিতা অসহায় চোখে চাইল। আজ অব্দি ঘরের বাইরে ঘোমটা ব্যতীত পা না রাখা মেয়ে ওড়না ছাড়া কিভাবে যাবে? জ্ঞান হারানো দশায় গায়ে ওড়না ছিল না, ভাবলেই তো মূর্ছা যাচ্ছে কুণ্ঠায়। সেখানে সজ্ঞানে না, এই অসম্ভব। সে রান্না করে বসে রইল। একটা গুন্ডা কি আর এসব বুঝবে? তীব্র রাগ তুঙ্গে উঠল। চেতে একাকার হয়ে কিছু বলতে গিয়ে কি ভেবে থামলো, আশেপাশে চাইলো। টানা হেঁচড়া এই মেয়ের ওড়না কোথায় পড়েছে সে কিভাবে জানবে? ওদিকে হাতে সময় কম। কেউ বুঝে ওঠার আগে এই মেয়েটাকে রেখে আসতে পারলে বাঁচে। উপায়ন্তর না পেয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ক্ষিপ্র ভঙ্গিতে গায়ের শার্ট খুলে পুষ্পিতার দিকে ছুঁড়ে মারল। তারপর পুষ্পিতা ভড়কে উঠে তীব্র তর্জনী তুলে আদেশ ছুড়ল, এটা পড়ে 2 মিনিটে আসা চাই। পুষ্পিতা হকচকিয়ে চেয়ে রইল তার গমন পথে। শার্টখানা ছোড়ার তোপে মেঝেতে পড়েছে। সেদিকে বিভ্রান্ত লোচনে দেখল একবার। এখন একটা অচেনা পুরুষের কাপড় গায়ে জড়াতে হবে? সে নিজের দিকে পুনর্বার চোখ বোলালো। সহায়হীনদের সকল পরিস্থিতি এমন প্রতিকূল কেন হয়? চুলগুলো আর একটু লম্বা হলেই তো দুপাশে ছড়িয়ে রাখা যেত। নিরুপায় হয়ে তীব্র চেক শার্ট হাতে তুলল পুষ্পিতা। ভাগ্য যে আর কত কি দেখাবে। কাছে আনতেই তা থেকে সিগারেট গাম আর মদের গন্ধ ভকভক করে নাকে লাগে। পেটে ঢুকে নাড়ি বুড়ি অবধি পাক খায়। দুরন্ত সেটাকে ছিটকে ফেলে দিল। তীব্রর গায়ে শুভ্র স্যান্ডো গেঞ্জি, মাংসল ফর্সা বাহু নগ্ন। বসার ঘরে এলে উপস্থিত প্রত্যেকে কপাল গোছালো। এই তো গায়ে জামা দেখে এলো, গেল কই? তীব্র এসেই মেঝেতে রাখা নাহিদের ব্যাগ হাতালো। ভেবেছিল এক্সট্রা শার্ট থাকবে, কিন্তু কয়েকটা শাড়ি ছাড়া কিছু নেই। তিরিক্ষি মেজাজে বিড়বিড় করলো, শালা নিজের জন্য কিছু আনেনি। চসূচক শব্দ করলো ক্ষোভে। আরমান জিজ্ঞাসা করলো, তোর প্রশ্নের মধ্যে অতি ধীর পায়ে হাজির হলো পুষ্পিতা। পরনে জামার উপর তীব্র শার্ট, একেবারে অন্য পন্থা না পেয়ে গায়ে জড়িয়েছে। বোতাম পেছনে, কলারের দিকটা সামনে দেওয়া। রোগাশোকা হওয়ার স্বাস্থ্যবান তীব্রর জামা ঢুলছে বাতাসে। আরমান বাকিটুকু আর বলতে পারেনি, সহসা থেমে গেল। বাকিরা বিস্ময়ে দাঁড়িয়ে পড়ল বসা থেকে। তীব্র শার্ট কোনো মেয়ের শরীরে এই পৃথিবী কাঁপানো আমূল বল পরিবর্তনের ঘটনাচক্রে তারা কিংকর্তব্য বিমূঢ়। মিরাজ চক্ষু ঝাপড়ে তীব্রর দিকে চায়, আবার পুষ্পিতাকে দেখে। হতচকিত সে টেনে টেনে বলল, বন্ধুগণ, আমি কিন্তু অন্ধ হয়ে গেছি। যাহা দেখিতেছি আপনারাও কি তাহাই দেখিতে পাইতেছেন? এক একজন হতচেতন থেকেই মাথা ঝাঁকায়, অথচ তীব্র নির্বিকার। তার মধ্যে সব ভাবনা চিন্তা দেখা গেল না। নিরুত্তর বের হতে নিলেই মুশফিক বলল, এই বুড়োটাকে কি করবি বললি না তো? কাজী সাহেব চুপটি করেছিলেন। কথাটা শুনে গতর নড়াচড়া দিল। ভয়ে ভয়ে চাইলেন তীব্রর দিকে। এই যে পালের গোদা, সে কি আর বোঝেননি? এখন এই ছেলে তাকে হত্যার আদেশ দেবে না তো? মিনমিনিয়ে অনুনয় করলেন, আমাকে ছেড়ে দিন, আমি তো কিছু করিনি। তীব্র একটু চুপ থেকে বলল, এটাকে সকালে সাথে করে পৌঁছে দিয়ে আসবি। বাড়ির ঠিকানা এলাকা ভালো করে চিনে রাখবি। বাই এনি চান্স যদি মুখ খোলে, একেবারে ঘরে গিয়ে জবাই করে আসবো। বাড়ি দিয়ে আসার কথা শুনে পৌড়ার চোখ মুখ হকচকিয়ে ওঠে। ছাড়া যে পাবে এই ঢের। মুখ খুলবে কোন দুঃখে? কোনো রকম জানে বাঁচলেই হলো। পেছনে সংকীর্ণ শরীরে লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়েছিল পুষ্পিতা। দুশ্চিন্তায় নিমিলিত। জবাই শব্দটা শুনতেই আটকে উঠল অচিরাত। ঝুলে পড়ল চোয়াল।
কোটর থেকে বাইরে আসতে চাওয়া চোখ দুটো বিকট করে চাইল তীব্র চওড়া পিঠের দিকে। ত্রাসের সূক্ষ্ম ধারালো তীরটা গতিতে এসে ফুসফুস ছিদ্র করে চলে গেল। এমন ভয়াবহ লোকদের খপ্পরে পড়েছে ভাবতেই মাথা ঘুরছে। কোনো রকম রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে রইল সে। তীব্র দৃষ্টি ফেলল তার উপর পুষ্পিতার অমন গোল গোল চোখ দেখে কর্কশ্বরে বলল, কি ব্যাপার? দাঁড়িয়ে থাকতে বলেছি, সামনে হাঁটো। পুষ্পিতা হুঁশে ফেরে, ঝটপট আঁখি নামায়। হাঁটবে কি, পায়ে জোরই যে নেই, সব ঠকঠক করছে ডরে। কোনো রকম বিবশ কদমে সামনে চলল সে। তীব্র পেছনে আসছে, স্পষ্ট তার পদধ্বনি। অথচ পুষ্পিতা এগোতে পারছে না। খুব গ্রাসে অপ্রসারিত মস্তক। মনে হচ্ছে এক্ষুনি একটা ছুরি এনে তীব্র পোঁচ বসাবে গলায়, নলি কেটে ওকে ঝুলিয়ে দেবে গাছে। তীব্র তার পিলপিল কদম মারাতে সময় লাগেনি। ওকে ফেলে এগিয়ে যায় সে। গাড়ি ঘুরিয়ে নিয়ে আসে সামনে, নীরবে উঠতে বোঝায়। পুষ্পিতা দোয়া পড়তে পড়তে চুপচাপ পেছনে দরজা খুলে বসলো। গাড়ি ছুটতে দেখে জানালা থেকে চোখগুলো ফেরত এলো। আরমান আশাহত কণ্ঠে আওড়ালো। বাকিরা ভগ্ন হৃদয়ে মাথা নাড়ল। যার মানে জানি না, আমরা জানি না। শুনশান নিশি, রাস্তায় এক দুটো যানবাহন, হেডলাইটের আলো ছাড়া বাকি সব অন্ধকার। বাতাসের ঝাপটা প্রবল, ঝড় কমলেও বৃষ্টি আছে। বাজ পড়ার মিহি আওয়াজ। জানালা দরজা বন্ধ। গাড়ির চালক এক ভয়ানক গুন্ডা। পুষ্পিতার দেহ যতটা পারছে সেটে যাচ্ছে দরজায়। যা কিছু ঘটলো আজ সব কেমন দুঃস্বপ্নের মতন লাগছে। বিশ্বাস অবিশ্বাসের মাঝে দোদুল্যমান যেন। সে কি সত্যি বাড়ি ফিরছে? এই দুর্ভাগা মেয়েটির উপর সৃষ্টিকর্তা এত প্রসন্ন কবে হলেন? জীবনে কোনোদিনও সালমার আঙ্গুল ছাড়া এক কদম হাঁটেনি। স্কুল কলেজ সবখানে যাওয়ার সময় তিনি রিকশায় তুলে দিতেন, আবার ছুটির সময় দাঁড়িয়ে থাকতেন গেটে। তখন নুহারা পাশাপাশি থাকতো, দুজন আনন্দ চিত্তে সঙ্গী হতো যাত্রার। সেই মেয়ে প্রথমবার একটা অপরিচিত মাস্তানের সঙ্গে একা গাড়িতে বসে। ভাবলেও শরীরের সব লোমকূপ সচকিতে দাঁড়িয়ে যাচ্ছে শঙ্কায়। পর মুহূর্তে চোখে মুখের আতঙ্ক একটু নিভল তার। লোকটা নিশ্চয়ই অতটাও খারাপ নয়। খারাপ হলে ওকে ফেরত দিতে যেত না। গতকাল মিথিলার গায়ে হলুদের হুজুগে এক ফোঁটা ঘুমায়নি পুষ্পিতা। সারাদিন ছুটেছে কাজে। গাড়ির হেলদোল এখন চোখ বুজে আসছে তাই। তন্দ্রায় পুষ্পিতার মাথাটা হেলে পড়তে চাইল। আকস্মিক মেয়ে লিমন চলকে উঠল সন্দেহে। এত রাতে ঝড়ের মধ্যে ওকে বাড়িতে পৌঁছে দেবে তো? এমন ভালো পুরুষ নিশ্চয়ই দুনিয়ায় আসেনি। কোনোভাবে ওকে বেঁচে দিতে নিয়ে যাচ্ছে কি? পুষ্পিতার সদ্য স্বস্তিটুকু শেষ। বরফ বাতাসে পালিয়ে গেল ঘুম। একেবারে তটস্থ বেশে কাঠ হয়ে বসে রইল এবার। এদিকে তীব্রর মেজাজ টনটন করছে ক্রোধে। এত রাতে একটা মেয়েকে নিয়ে রওনা তো করলো রাস্তায়। ট্রাফিক পুলিশ ধরলে? জামশেদ তালুকদারকে যে আগেভাগে কিছু জানাবে, ফোনটাও তো আনেনি সাথে। শেষে সব বানচাল না হলে হয়। গাড়ি চলছে অনেকক্ষণ, গতি বেশ জোরালো। হুস হুস করে এগোচ্ছে চাকা। তার মধ্যে আজানের মধুর সুর ভেসে এলো। পুষ্পিতা নড়ে চড়ে বসে, চাইলো বাইরে। এতদূর ওকে নিয়ে এসেছিল ছেলেগুলো। কোথায় আছে এখন? কতক্ষণ লাগবে? আর পুষ্পিতার অবিশ্রান্ত জীব নিষ্পিস করছে খুব। জিজ্ঞাসা করবে কি? না থাক, গুন্ডাটা যা বদমেজাজি, শেষে রেগে গেলে তখনই নীরব গাড়িতে তীব্রর উষ্ণকণ্ঠ শোনা যায়। ভুল করে এনেছিলাম বলে নিজে পৌঁছে দিচ্ছি। যদি এ নিয়ে কোনো ঝামেলা হয় বা পরিবারের লোকজন আইনি কোনো ইস্যু ক্রিয়েট করে, পরিবার কিন্তু আর ফেরত দিতে আসবো না। বোঝা গেল? উত্তর জানতে ভিউ মিররে চাইল সে। কি শীতল হুমকি! পুষ্পিতার বুক ধুকপুক করে কাঁপছে। আয়নাতেই চোখাচোখি হলো। ত্রাসিত নজর নামিয়ে মাথা কাত করল সে। কচ্ছপের বেগে সূর্য উঠছে পূর্বে। সদ্য সদ্য মলিন প্রভার লহরী সুবিধে খোঁজার আশায়। রাস্তায় কাকপক্ষীও নেই, শুধু দোয়েলের কিচকিচ শব্দ। বাড়ির গেট সম্পূর্ণ ফাঁকা, দারোয়ান নেই দেখেই গাড়ি এখানে এনে থামালো তীব্র। পুষ্পিতার চোখ ঝলকে ওঠে চেনা নিবাস দেখে। এখনো প্যান্ডেল টাঙানো, লাইট বসানো। বাড়ি দেখেই উত্তেজনায় টকবগায় তার সমস্ত কোষ। তীব্র কাজ নামাতেও পারেনি। হন্তদন্ত ভঙ্গিতে বেরিয়ে পড়ল। কিছু বুঝে ওঠার আগেই রকেট বেগে ছুটে ঢুকে গেল ভিতরে। আচমকা ব্যাপারটায় তীব্র হতভম্ব হয়ে যায়। চোখ নাক কুচকে বলে, আজব মেয়ে তো। এদিকে টানা কয়েক ঘন্টা এইভাবে মাস্কার ক্যাপ পরে সে। চুলার নাকের ছিদ্র বেশ অনেকক্ষণ যাবৎ সুরসুর করছিল। থুতনির আশেপাশে ঘামে চটচটে। তীব্র একটানে ক্যাপ খুলে চুলে আঙ্গুল চালালো। গাড়ির হুইল ঘোরাতে ঘোরাতে মাস্ক খুলে ফেলে দিল বাইরে। বাড়ির দারোয়ান স্তব্ধ হয়ে চেয়ে রইলেন। হাতের তালুতে দাঁত মাজার গুঁড়ো। বৃহৎ নেত্রে দেখে গেলেন তীব্র যাওয়াটুকু। গতরাতে সালমার চিৎকার কান্নাকাটিতে শুধু বিল্ডিং নয়, পুরো এলাকায় ছড়িয়ে গিয়েছে পুষ্পিতা নিখোঁজ। এমনকি আজকে থানায় জিডি করার কথা। সবার মতো তিনিও জানতেন পুষ্পিতাকে পাওয়া যাচ্ছে না। কিন্তু গাড়ির শব্দ, সেই মেয়ের ছুটে যাওয়া, এরপর তীব্রকে সশরীরে দেখে নড়াচড়া বেমালুম ভুলে বসলেন। অমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা একের পর এক সাজালেন লোকটি। দুয়ে দুয়ে চার মিলিয়ে মাথা ঝাঁকালেন। বিড়বিড় করে বললেন, সূর্য তখন দিগন্তের উপরে। আলো ফুটতে না ফুটতেই শহরের ফিলিং স্টেশনে মানুষের ভিড়।
ঢাকায় পঙ্গপালের মতো ছুটে চলা জনজীবন প্রতিটা দিনের মতো ব্যস্ত আজও। ঘড়িতে 7টা ছুঁয়েছে। নীরদ নগরে তখন গিজগিজে হুল্লোড়। এমন সাত সকালে এক গাদা ফাইলপত্র বগল দাবা করে তালুকদার বাড়িতে হাজির হয়েছেন আবুল হাসান। গতকাল রাতে জামশেদ তালুকদার তলব পাঠিয়েছেন টেলিফোনে। দুটো জমি কেনার ব্যাপারে হিসেব নিকেশের বিরাট বন্দোবস্ত সারবেন। জামশেদ মানুষ হিসেবে বিন্দুগত। অতিরিক্ত রাত জাগা, বেলা করে ঘুমানো, অসময়ে খাবার গ্রহণের নথি তার নেই। মাত্রই নাস্তা সেরে বসেছেন। কাপের রং চা ফুরাতে না ফুরোতে হাজিরা দিল আবুল। জামশেদ বসার ঘরে সেন্টার টেবিলে কাগজপত্র মেলে বসলেন। পাশে বিনয়ী ভঙ্গিতে দাঁড়িয়ে আবুল। বসতে বললেও বসলেন না। ওনার গদগদ কণ্ঠের এক উত্তর। স্যার, আপনার সামনে আমি কি করে বসি? লোকটার এই অমায়িক দাসত্বে বরাবরই প্রসন্ন হন জামশেদ। আজকেও সমান হলেন। এই তুষ্টতায় কতবার যে আবুলের মাইনে বাড়িয়েছেন তিনি। দুজনের আলাপ আলোচনার মধ্যে দোরগোড়ায় পা রাখল তীব্র। দু চোখ ছাপানো তন্দ্রা, মুখ বিবরে জলজলে ক্লান্তি, সোনালি চুলের অবস্থা দফারফা, ফর্সা চেহারা অবসন্নতায় মুদেছে ভীষণ। তার শুভ্র কেটসের শব্দে মুখ তুললেন দুজনে। যথারীতি তীব্র 11টার আগে ঘুম থেকে ওঠে না। পিতা যতটা সময়নিষ্ঠ, পুত্র ততধিক উদাসীন খামখেয়ালি। সে মানুষকে এই ভোর ভোর চৌকাঠে দেখে অবাক হলেন জামশেদ। প্রশ্ন ছুড়লেন সবেগে। রাতে বাইরে ছিলে? তীব্র হেঁটে এসে সোজা বাবার মুখোমুখি সোফাটায় বসলো। হালকা ফোমের নরম গদি দুলে উঠল তোপে। অলস ভঙ্গিতে দুপাশে ছড়ালো মাংসল হাত। জবাবের বদলে পাল্টা প্রশ্ন করলো। ছেলে কোথায় থাকে না থাকে, বাড়ি ফেরে আছে কি? ইঙ্গিতে শোধিত বিদ্রুপ। জামশেদ রাখতে চেয়েও রাখলেন না, শান্তভাবে শুধালেন। ফেরোনি কেন? কি করছিলে? তীব্র বাধ্যগত উত্তর দেয় না। আবুলের দিকে চেয়ে ভ্রু গোছায়। ছেলে কোথায় থাকে না থাকে, বাড়ি ফেরে না ফেরে, তার খোঁজও রাখেন না? তার এভাবে তাকানো, তার উপর হঠাৎ কথার বানে থতমত খেলেন আবুল। অপ্রস্তুত হতে নাকের চশমাখানা উপরে ঠেললেন একটু। হাসার চেষ্টা চালিয়ে জানালেন, জি, স্যারের কিছু হিসাবের খাতা দেখাতে এসেছে। জামশেদের মনোযোগ ছেলের উপর। সূক্ষ্ম নেত্রে দেখছেন ওকে। গায়ে জামা নেই, অগোছালো বিশৃঙ্খল ভাবমূর্তি। কটাক্ষ করে বললেন, তা সারা রাত কোথায় ছিলে? নিশ্চয়ই কোনো ক্লাবে মডের আড্ডায়, না হলে জুয়া তাস এসবে, তাই তো? তীব্রর পরিশ্রান্ত জবাব। রোজ রোজ এই এক কথা জিজ্ঞেস করে কি মজা পান? অতিষ্ঠ শ্বাস ফেললেন তালুকদার। অসহ্য ভঙ্গিতে আওড়ালেন, তোমার মধ্যে ন্যূনতম লজ্জাও নেই। আশ্চর্য, যেটা নারীর জিনিস সেটা দিয়ে আমি কি করব? বিফল পরাস্ত ভঙ্গিতে মাথা নাড়লেন জামশেদ। তীব্র নিরুৎসাহিত হাই তুলল। আবুল হাসান চোখ এপাশ ওপাশ করে দুজনকে দেখছিলেন। জামশেদ ছেলের কাছে প্রতিবারের মতো আজও পরাজিত। ওনার মন জেতার আরেকটি অনবদ্য সুযোগ লুফে নিতে নিষ্পিস করে উঠে চিপটা। বিস্তর হেসে রয়ে শুয়ে বললেন, বলছিলাম কি, আসলে স্যার, আপনি হলেন এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র ছেলে। আপনি যদি রাত বিরেতে এইভাবে বাইরে থাকেন, স্যারের তো একটু অসুবিধা হয়, তাই না? তীব্র সদ্য চোখ বুজেছিল। পঙ্কিল অক্ষি ঝট করে চাইল এবার। স্থূল কণ্ঠে হুঙ্কার ছুড়ল, এই মন্ত্রীর চামচা, কথা কম। ওই দিনের মার ভুলে গেছিস? আবুলের হাসি মুছে যায়। অযাচিত অপমানে মুখশ্রী থমথমে হয়ে আসে। জামশেদ বিরক্ত গলায় বললেন, আহ তীব্র, আবুলের বয়স আমার কাছাকাছি, অন্তত একটু ভদ্রভাবে কথা বলতে পারো তো? তীব্র মুখের উপর বলল, পারি না। আপনাকে তো আপনিই বলছি, সম্মান ওভারলোডেড। আপনি সেই আনন্দেই থাকুন। এসব নিয়ে মাথা ঘামিয়ে যে সময়টা নষ্ট হবে, সেটুকু বাঁচিয়ে বরং আমার মাকে দিন। দ্বিতীয়বার উত্তর পেলেন না জামশেদ। উষ্ণ চোখে খিটমিট করে চেয়ে রইলেন শুধু। প্রবল একখানা ইচ্ছে জাগলো ছেলের সাদা গালে ঠাস করে প্রকাণ্ড চর বসানোর। পারলেন না। ধৈর্যের জাতাকলে রাগ ঢাক পিষে বাধ্য হয়ে চোখ রাখলেন খাতায়। তীব্র এত কিছু খেয়াল করলে তো ভ্রুক্ষেপ হিংসে। তার মতো বসে এদিক ওদিক চাইল প্রথমে, পরপর উঁচু গলায় ডাক ছুড়ল, মা, মা। জামশেদ মনোযোগে ব্যাঘাত পেলেন। ধীর স্থির জবাব দিলেন, তোমার মা রান্নাঘরে। এত জোরে না চিল্লিয়ে কাছে গিয়ে কথা বলো। এই সকালবেলা মা রান্নাঘরে কেন? চোখ তুললেন তিনি। আবুলের জন্য নাস্তার ব্যবস্থা করছে। তীব্র কপাল কুঁচকে বলল, বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে আপনার চামচার জন্য আমার মা নাস্তা বানাবে কেন? আবুল অদৃশ্য দাঁত খিঁচলেন। বারবার চামচা শব্দটা গায়ে আগুন ঠেলে দিচ্ছে। পরপর হঠাৎই এক অলীক কল্পনায় গুলিয়ে ফেললেন নিজেকে। টেবিলের উপর রাখা চায়ের খালি কাচের কাপটা উঠিয়ে তীব্রর মাথায় ভেঙেছেন তিনি। গলগল করে রক্ত বের হয়েছে। আর্তনাদ করে সোফাতেই লুটিয়ে পড়েছে তীব্র। আবুল বিজয়ের উল্লাসে পৈশাচিক হাসলেন। আকস্মিক মুখ থুবড়ে পড়লেন বাস্তবে।
একই রকম অক্ষত তীব্রকে দেখে মুখটা চুপসে গেল। আবার বিদ্বিষ্ট চেহারায় খেলে গেল চরম হতাশা। জামশেদ বললেন, এটা আবার কেমন কথা? আবুল আমার কর্মচারী হলেও বাড়ির গেস্ট, তার আপ্যায়ন আছে না? তীব্র কাঁদ উচায়। থাকবে না কেন? কিন্তু গেস্ট আপনার, আপনি আপ্যায়ন করুন। মাকে খাটাচ্ছেন কেন? বয়স হচ্ছে তার, এখন অন্তত তাকে রেহাই দেওয়া উচিত। জামশেদ আশ্চর্য হয়ে বললেন, অদ্ভুত তো, তুমি এমন ভাবে বলছো যেন আমি তোমার মাকে দিয়ে কি না করাই। শুধু তো এক কাপ। প্রতিমধ্যে লুৎফার ছটফটে স্বর ভেসে এলো। কথার বিঘ্ন ঘটায় জামশেদ থেমে গেলেন। লুৎফা উদ্বিগ্ন কদমে এগিয়ে এলেন ছেলের নিকট, কণ্ঠ মোলায়েম। কখন এলি বাপ? রাতে ফিরবি না একবার জানাবি তো? কতক্ষণ বসেছিলাম আমি। তীব্র নীরের চোখ মুখ শিথিল হলো। হাস্যহীন নরম কণ্ঠে জানালো, কতবার তো বলেছি মা, রাত 1টা বাজলে আর অপেক্ষা করবে না, তাও বসে থাকো কেন? মায়ের মন, তুই ওসব বুঝবি না। তীব্র ব্যর্থ শ্বাস টানে। লুৎফা হাত দিয়ে ওর অমসৃণ চুলগুলো যত্ন সমেত গুছিয়ে দিলেন। জামশেদের গায়ের রং শ্যামলা গোছের, তীব্র পেয়েছে মায়ের মতন, তবে চোখ দুটো ভিন্ন। জন্মের পর গায়ের রং আর এই নেত্রমণির দরুন আত্মীয় স্বজন সবাই খ্রিস্টান বিদেশি বলতো ওকে। কাড়াকাড়ি পড়তো কোলে নেওয়ার। লুৎফার জীবনের সমস্ত অপূর্ণতা এই শুভ্র মুখটা দেখলে ঘুচে যায়। মাথায় নিরন্তর বোলানো হাতটা তীব্র মুঠোয় ধরল। চোখ তুলে মৃদু হাসলো একটু। এই বিরাট ভূমিতে এই একটি নারী তার সবটা জুড়ে। লুৎফার হঠাৎ খেয়াল পড়ল ছেলের গায়ের দিকে। জিজ্ঞাসা করলেন, তোর জামা কোথায় আব্বা? জামশেদ কাজে ব্যস্ত। সাদা পাতার ছোপ ছোপ কালিতে পুরোপুরি ডুবে গিয়েছেন। মা ছেলেতে আহামরি মনোনিবেশী নন। তীব্র নিজের দিকে চাইল এবার। গতকাল রাতে ঘটা সমস্ত ঘটনা ছবির মতন হানা দিল চোখে। সর্বপ্রথম ভাসল পুষ্পিতার শোভিত সুন্দর মুখটা। ঢিলে ঢালা শার্টটা পরে নত মাথায় ধীরজ পায় তার পেছনে এসে দাঁড়ানোর সেই চলমান চিত্র। একটু থেমে সময় নিয়ে বলল, পুরনো হয়ে গিয়েছে, ছেড়ে দিয়েছি। উত্তরের সঙ্গে উঠেও দাঁড়ালো সহসা। বেশিক্ষণ মায়ের সামনে থাকলে প্রশ্নবান ছুটবে নিশ্চিত। প্রসঙ্গ পাল্টাতে আবুলকে দেখিয়ে শুধালো, ওর জন্য কফি বানিয়েছো না? দ্বিতীয়বারের মতো থতমত খায় আবুল। নড়ে চড়ে ওঠে। তীব্র বারবার তার দিকে আঙ্গুল তাক করা আর হুঠার তাকানোয় অপ্রতিভ হয়ে পড়ছেন। লুৎফা মাথা দোলালেন। তীব্র ফটাফট বলল, ওর জন্য কফি বানিয়েছো না? ওটা আমার রুমে পাঠাও, আর সাথে খাবার দিও। মাথা ধরেছে, খেয়ে ঘুমোবো। জামশেদ চোখ নাক কুচকালেন। অমনি কিছু বলার আগে তীব্র সামনে দিয়ে নিরুদ্বেগ হেঁটে যায়। আবুলের চেহারায় অন্ধকার নামলো। মনে মনে এই মানহানির যথাযথ প্রতিশোধের স্পর্ধায় টকবগালো রক্তকণা। লুৎফা দ্বিধাদ্বন্দ্বে পড়লেন। ভীত দৃষ্টি স্বামীর দিকে। কি করবেন, কি না করবেন, কার কথা শুনবেন, আবার ঝামেলা হবে কিনা, এসব নিয়ে মহাচিন্তিত। তীব্র কয়েক সিঁড়ি উঠে থামলো, ঘাড় বাঁকালো মায়ের দিকে। সুদৃঢ় কণ্ঠে বলল, ওনার দিকে তাকাচ্ছ কেন? হোম মিনিস্টারের কাছে নিশ্চয়ই ছেলের গুরুত্ব সবচেয়ে বেশি। জামশেদ চোখ বুজে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেললেন। তীব্র মজা পেয়ে গেল। মিটিমিটি হেসে রওনা করলো কামরায়। লুৎফা ঠায় দাঁড়িয়ে থেকে তিনি বললেন, এখন দাঁড়িয়ে আছো কেন? তোমার হীরার টুকরা ছেলের হুকুম শুনোনি? যাও, যা বলছে পাঠাও। আর আবুলের নাস্তা রোকেয়াকে দিতে বলো। আবুল ভেতর ভেতরে ফুসলেন। এত অসম্মানের পর এই নাস্তা তার গলা দিয়ে নামবে? কিন্তু জামশেদের মুখের উপর না বলতে পারবেন না। তীব্রর প্রতি এক বুক দাউ দাউ করা জ্বলন্ত ক্ষোভ গিলে চুপচাপ স্তম্ভ সেজে রইলেন। মনের সবটুকু রাগ মেটালেন ভবিষ্যতে কোনো ফুরসত পাওয়ার আশায়। পুষ্পিতার ধীর স্থির কদম চঞ্চল আজ, স্নিগ্ধ আদলে ফুরফুরে দুটি। অস্থির চপল ভঙ্গিতে সিঁড়ি বেয়ে উঠছে সে, বক্ষে তোলপাড়, মনে আনন্দ, ধ্বনির রমরমে গীতালি। গতরাত পরেও কাছের মানুষগুলোর নিকট আবার ফিরতে পারবে ভাবেনি। আরও একবার চোখ ভরে দেখবে সবাইকে, তাও বোঝেনি। মনি, রাহাত, নুহা সবাই চমকে যাবে না ওকে দেখে। তাদের সবার সান্নিধ্য পুনর্বার পাওয়ার উচ্ছ্বাসের লোভে পুষ্পিতার শীর্ণ তনু উদ্বেজিত। সে কয়েক ধাপ নিচ থেকেই ঘরের দিকে চাইল। সদর দরজা হা করে খোলা। বসার ঘরে গিজগিজে মানুষ দেখা যায়। সকলের মুখ চিন্তিত, মলিন। কেউ সোফায় বসে, কেউ মেঝেতে। পুষ্পিতার নজর শুরুতে বর্তালো থমথমে চেহারার খসরুলের উপর। ভীষণ অনিচ্ছায় থম মেরে বসে তিনি। ওর নিখোঁজ হওয়া রাহাত সালমার কান্নাকাটিতে একটা মানুষও রাতে চোখ বুজেনি। চক্ষু লজ্জার আয়ত্তে পড়ে ওনাকেও বসে থাকতে হয়েছে। ঘুমোতে গেলেই যদি সন্দেহ করে কেউ। খসরুল ভেতর ভেতর দ্বিগুণ খেপেছেন এতে। মেয়েটা বিদেয় হয়েও এক ফোঁটা শান্তি দিয়ে গেল না। বাবার কাছে ফ্লোরে পা গুটিয়ে বসে রাহাত। ক্ষুদ্র রাঙা ঠোঁট তিরতির করছে, কান্নায় ফোলা বাচ্চা মুখ। তার পাশে মামা, মামি, আরো অনেকে। ওপাশে সোফায় খোরশেদুলের বৃদ্ধ পিতামাতা বসে। প্রৌঢ়ার বয়স হলেও শক্ত সামর্থ্য চেহারা। পুষ্পিতা নীরবে সালমা বেগমকে খুঁজলো, পেলেও একসময়।
দেয়ালে মাথা পিঠ মিশিয়ে বসে উনি, পরনে শাড়িসহ বিধ্বস্ত দশা, শুষ্ক চোখ নিষ্প্রাণ, কোটর সদ্য শুকালো গালে স্পষ্ট জলের দাগ, গলা বসেছে কান্নায়। নুহা ওনাকে আগলে রাখা দুহাতে। ওদের ফেরার কথা গতকাল, বিয়ে শেষ হলে কিন্তু প্রিয় বান্ধবী লাপাত্তা হওয়ার দরুন যেতে পারেনি। নুহার মা ফিরে গিয়েছেন, তার চাকরির ছুটি নেই। সবার মধ্যে মিথিলাকে দেখা গেল না। পুষ্পিতা বুঝলো বিয়ে শেষ ওর, আজই হয়তো শ্বশুর বাড়িতে প্রথম ভোর। সে পিলপিল কদমে চৌকাঠে এসে থামে। তন্মধ্যে সালমান নাক টানার আওয়াজ এলো। দুকড়ে কেঁদে উঠলেন ফের। একটু পরপরই হচ্ছে এমন। নুহা তাকে সামলাতে কিছু বলতে চাইল, বাক্য নিঃসরণের পূর্বেই চোখ পড়ল দরজায়। পুষ্পিতার সাথে চোখাচোখি হতে ইচ্ছাত করে উঠে বক্ষপট। সেকেন্ডে সজোরে চিৎকার করল, পুষ্পিতা! এক কথায় চমকে গেল সকলে। নেতানো চোখ মুখগুলি সজাগ হয়ে তীরের বেগে নিক্ষেপ হয় ওদিক। পুষ্পিতা ছলছল চোখে ঠোঁটে হাসি টানল, নরম পা টেনে ভেতরে ঢুকলো। নুহা উল্কার বেগে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ওকে, হাঁসফাঁস করে শুধালো, তুই তুই কোথায় ছিলি? সবাই তোকে কত খুঁজেছে জানিস? বসে থেকে দাঁড়িয়ে গিয়েছে সবাই, উৎসুক তাদের চাহনি। ভোর ভোর পুষ্পিতার হাজিরায় বিভ্রান্ত সমান। খোরশেদুল স্তম্ভিত, কপালে গাঢ় ভাঁজের পরিচ্ছন্ন রেখা। বিট্টু মাস্তান পুষ্পিতাকে নিয়ে আবার ফেরত দিয়ে গেল কেন? তিনি সূক্ষ্ম চোখে ওর আপাদমস্তক দেখলেন। নজরে বিঁধল পুষ্পিতার পরনে চেক শার্ট। এই শার্টের মতো অবিকল একটা কাল সেই গুন্ডাটার গায়ে দেখেছিলেন না? বিট্টু ওকে তুলে নিয়ে গিয়েছিল, এই ব্যাপারে সে নিশ্চিত, চাক্ষুষ সাক্ষী। তাহলে আবার শার্ট পরিয়ে সাদরে পাঠিয়েও দিল। মেয়ে রূপ দেখিয়ে কি ঘায়াল করলো ওদের? এমনও হয় নাকি কোনো রঙ্গ শুরু হয়ে গেছে দুজনার? পুষ্পিতার দাগহীন নিখুঁত মুখবিবর ভাবনায় ফেললো তাকে। একটা গুন্ডার দল কোনো মেয়েকে তুলে নিয়ে গেলে এমন অনাহত কি করে পাঠায়? খোরশেদুল নেতিবাচক মন্তব্য উগরে দিতে হা করতে নিলেন, কিছু একটা ভেবেই থেমে গেলেন আবার। এখন মুখ খোলা মানে নিজেরই বিপদ ডাকা। একবার যদি সবাই টের পায় তিনি সব জানতেন, রক্ষে থাকবে না। তবে এখন আর কিছু করার? আপদ দূর হয়েছে ভাবলেও লাভের কিছু হয়নি। ফিরে যখন এসেছে সে আগের মতো দাঁত চেপে হজম করতে হবে এটাকে। সালমা বেগম কিছুক্ষণ হতবাক চেয়ে রইলেন, অবিশ্বাস্য লোচন তার। পুষ্পিতার সত্যিই ফিরেছে। মাথায় ঢুকতে ত্রস্ত এলোমেলো শাড়িখানা গুছিয়ে দাঁড়ালেন। রাহাত চোখ মুছল সবেগে। স্বাস্থ্যমান গতরটা দৌড়ে গিয়ে আঁকড়ে ধরল বোনের কোমর। পুষ্পিতার অশ্রুসজল চোখে চাইল, মুচকি হেসে মাথা নামিয়ে রাহাতের মাথায় চুমু খেলো। এর মধ্যেই সালমা হন্তদন্ত ভঙ্গিতে এসে জাপটে ধরলেন ওকে। শক্ত হস্তে বুকের সঙ্গে মিশিয়ে রাখলেন কিয়ৎক্ষণ। কণ্ঠনালী উত্তেজনায় কম্পিত। ছটফটিয়ে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।